অনন্যার হাতেই তোর খেলা শেষ করবো নি। দরকার হলে অন্তরের সাথে আমি তোর ব্যাপারটা নিয়ে খোলাসা করে কথা বলবো। তোর চ্যাপ্টার যে করেই হোক ক্লোজ করব। অনন্যা মুখটা কালো করে দাঁড়িয়ে আছে। মুস্কান মল্লিকার কানের দুল নিয়ে খেলছে, মাঝে মাঝে দু একটা টানও দিচ্ছে। মল্লিকার ব্যথা লাগছে, এরপরে সে নিস্তব্ধ হয়ে আছে। অন্তর দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুস্কানের দুষ্টুমি দেখছে। তবে মল্লিকার ফেসিয়াল এক্সপ্রেশন অন্তরকে খুব ভাবাচ্ছে। মুস্কানের সাথেও গ্যারান্টি নেই কখন সে সত্যি সত্যি মল্লিকার কান ছিঁড়ে হাতে দোল নিয়ে আসে বলা যায় না। অন্তর বেশ পেরেশান হয়ে দৌড়ে গিয়ে মুস্কানকে কোলে তুলে নিল। মল্লিকার নির্বাক দৃষ্টিতে অনন্যার দিকে তাকিয়ে আছে। মুস্কানকে কোলে নিয়ে অন্তর মল্লিকার দিকে কিছুটা ঝুঁকে এসে ফিসফিসিয়ে বলল, হোয়াট হ্যাপেন মল্লিকা? এইভাবে জড়সড় হয়ে বসে আছো কেন? খুব টেন্স দেখাচ্ছে তোমাকে। মল্লিকা অনন্যার দিকে চোখটা সরিয়ে অন্তরের কানে ফিসফিসিয়ে বলল, আপনার সাথে আমার কিছু কথা আছে। বলো, কি কথা? এর মাঝেই মুস্কান ঠোঁট উল্টিয়ে মামা বলে কান্না জুড়ে দিল। অন্তর বেশ ব্যস্ত হয়ে পড়ল মুস্কানের কান্না থামাতে। মল্লিকাও চুপ হয়ে গেল। মিসেস অরুণিমা এসে মল্লিকা আর অন্তরকে নিয়ে খাবার টেবিলে বসিয়ে দিল। দুপুর গড়িয়ে বিকেল নেমে এসেছে। খেয়ে দিয়ে ওদের মল্লিকাদের বাড়িতে রওনা দিতে হবে। তাই মিসেস অরুণিমা তাড়াহুড়ো করে ওদের খাবার টেবিলে বসিয়ে দিল। অনন্যা না খেয়ে কাঁদতে কাঁদতে নিজের রুমে চলে গেল। নীলের ওইভাবে চলে যাওয়াটা অনন্যা মানতে পারছে না। খাবার টেবিলে দুই পরিবারের সবাই বসে আছে। মল্লিকা বেশ আঁকুপাকু করছে অন্তরকে নীলের ব্যাপারে সত্যিটা বলার জন্য, কিন্তু স্কোপই পাচ্ছে না। মল্লিকা কিছুটা মন খারাপ করে মাথাটা নিচু করে বিড়বিড় করে বলছে, ধ্যাত, অন্তরকে তো কিছুতেই বলতে পারছি না। জরুরি কথা বলার সময় একটা না একটা বাধা পড়বে। অনন্যার বড়সড় একটা ক্ষতির হওয়ার আগেই অনন্যাকে আমার সাবধান করতে হবে। অন্তরকেও সব বলতে হবে। নীলের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে হবে। বাড়িতে পৌঁছে প্রথমে আমাকে অন্তরের মুখোমুখি দাঁড়াতে হবে। অনন্যাকে একা রেখে এই বাড়ি থেকে কিছুতেই যাওয়া যাবে না। সাথে করে আমি ওই বাড়িতে অনন্যাকেও নিয়ে যাব। নীলের সাথে বিশ্বাস নেই কখন সে একা বাড়ি পেয়ে অনন্যার ক্ষতি করে দেয়। আব্বু থাকবে অফিসে, পুরো বাড়িতে আম্মু আর অনন্যা। না, এই রিস্কটা নেওয়া যাবে না। দরকার হলে আম্মুকে আমাদের সাথে নিয়ে যাব। ফুপু আম্মুরা তো অলরেডি প্রিপারেশন নিয়ে নিয়েছে বাড়ি যাওয়ার। খেয়ে দিয়েই ওরা চলে যাবে। বাড়িটা পুরো ফাঁকা হয়ে যাবে। কথাগুলো আপন মনে বিড়বিড় করে অনন্যা সারফারাজ চৌধুরীকে উদ্দেশ্য করে মলিন হেসে বলল, আব্বু, আপনার কাছে আমার একটা আবদার ছিল। সারফারাজ চৌধুরী বেশ খুশি হয়ে আহ্লাদে কণ্ঠে বলল, কি আবদার মা? আব্বু, আমি চাইছিলাম যে আম্মু আর অনন্যাকে আমাদের সাথে ওই বাড়িতে নিয়ে যেতে। এখন ওদের ছাড়া এক মুহূর্ত ভালো লাগে না। এই 2 দিনে অভ্যাস হয়ে গেছে ওরা। তাছাড়া কাল তো আমরা সবাই এই বাড়িতে চলেই আসবো। একদিনের জন্য ওরা আমাদের সাথে গেলে আশা করি কোনো প্রবলেম হবে না। অন্তরসহ খাওয়ার টেবিলের বাকি সবাই মল্লিকার কথা শুনে বেশ খুশি। মল্লিকার সাথে সাথে তাল মিলিয়ে মিসেস লিজাও বলে উঠল, সারফারাজ ভাই, মল্লিকা তো ঠিকই বলেছে। চলেন না, আমরা সবাই একটা দিন এভাবে হাসি খুশিতে একসাথে কাটিয়ে দিই। প্লিজ, আপনি আপত্তি করবেন না। সারফারাজ চৌধুরী মিসেস অরুণিমার দিকে তাকিয়ে দেখলো উনিও বেশ খুশি। উনিও চাইছে মল্লিকার সাথে ওই বাড়িতে যেতে। তাই সারফারাজ চৌধুরী আর বারণ করতে পারল না। উনি মল্লিকার দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, মল্লিকা মা, মেনে নিলাম তোমার আবদার। একটা দিনেরই তো ব্যাপার। মল্লিকা খিলখিল হেসে সারফারাজ চৌধুরীর দিকে তাকিয়ে বলল, থ্যাংক ইউ সো মাচ আব্বু। বিনিময়ে সারফারাজ চৌধুরী মুচকি হাসল। অন্তর্মুগ্ধ হয়ে মল্লিকার দিকে তাকিয়ে আছে। এই 2 দিনে যে মল্লিকা এত সহজে সবার সাথে মিশে যাবে, সবাইকে এতটা আপন করে নেবে, অন্তর ভাবতেও পারেনি। মল্লিকা দিন দিন অন্তরকে দারুণভাবে আকৃষ্ট করে তুলছে। মুচকি এসে অন্তর প্লেটে খাবার মেখে সবার সামনেই মল্লিকার মুখে খাবারের লোকমা পুরে দিল। মল্লিকার লজ্জায় মাথাটা নিচু করে রেখেছে। উপস্থিত সবাই অন্তরের পাগলামিগুলো চোখ ভরে দেখছে। মল্লিকা খাবারের লোকমা চিবোচ্ছে আর এদিক সেদিক তাকিয়ে অনন্যাকে খুঁজছে। অনেকক্ষণ ধরে খোঁজার পরেও অনন্যাকে দেখতে না পেয়ে মল্লিকা অন্তরের কানে ফিসফিসিয়ে বলল, অনন্যাকে দেখেছেন? খাবার টেবিলও দেখছি না। অন্তর মল্লিকার মুখে ভাতের লোকমা পড়ছে আর বলছে, অনন্যা ওর রুমে খাবে না বলেছে। একটু আগে নাকি অনন্যা নুসাইবা ভাবির সাথে লাঞ্চ করে গেছে। আপনি শিওর? হুম, নুসাইবা ভাবি বলেছে। আমি জিজ্ঞেস করেছিলাম, নুসাইবা ভাবি কোথায়? রেডি হচ্ছে বাড়ি যাওয়ার জন্য। ও, খাওয়ার মাঝখানে মিসেস হৈমন্তী সাহেল আর নুসাইবা এসে সবার থেকে বিদায় নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। মিসেস হৈমন্তীর শরীরের অবস্থা বেশি ভালো না বলে কেউ ওনাদের জোর করেনি থাকতে। অন্তর এখনো মল্লিকার মুখে খাবার পুড়ে যাচ্ছে। নিজের মুখে এখনো এক লোকমাও পড়েনি। মল্লিকা কিছুটা বিরক্ত হয়ে অন্তরের কানে ফিসফিসিয়ে বলল, এবার আপনিও খান। আমাকে আর কত খাওয়াবেন? আমি খাবো না ডিয়ার, তাই তোমাকে সবগুলো খাবার ভ্যানিশ করতে হবে। মল্লিকা চোখ লাল করে বলল, খাবেন না মানে? কেন খাবেন না? আপনাকে খেতেই হবে, না হয় আমিও খাবো না।
অন্তর্মুখটা কাচুমাচু করে বলল, খেতেই হবে? হুম, হবে। মল্লিকার চোখের দিকে তাকিয়ে অন্তর ব্যাপক ভয় পেয়ে গেছে। তাই সে গপাগপ মুখে ভাতের লোকমা পুড়ে নিচ্ছে। অন্তরের কাণ্ড দেখে মল্লিকা মনে মনে হেসে কুটি কুটি। প্রায় 15 মিনিট পর খাওয়া দাওয়া শেষে এবার ঘনিয়ে হলো বিদায় লগ্ন। অনন্যা ফ্রেশ হয়ে নিচে চলে এসেছে। অনন্যার চোখ মুখ দেখে মল্লিকা বেশ বুঝতে পেরেছে অনন্যা অনেকক্ষণ ধরে কান্না করেছে। মল্লিকার এই মুহূর্তে ইচ্ছে করছে অনন্যাকে খুব বকতে আর নীলের নাকটা ফাটিয়ে দিতে। আপাতত সে নিজের রাগটাকে কিছুটা কন্ট্রোল করে রেখেছে। অনন্যাকে এখন হাজার বোঝালেও অনন্যা মল্লিকার কথা বিশ্বাস করবে না, উল্টো ভুল বুঝবে। তাই সে আপাতত অনন্যাকে কিছু বোঝাতে চাইছে না। প্রমাণ সহ নীলকে হাতে নাতে ধরে সে অনন্যার সামনে প্রেজেন্ট করবে। এর জন্য অন্তরের হেল্প ভীষণভাবে দরকার। বাড়ির সব গেস্টরা এক এক করে চলে গেছে। বাড়ির গার্ডেনে দুটো গাড়ি পার্ক করা, একটা সারফারাজ চৌধুরীর, অন্যটা মিস্টার নাজিমের। অন্তর ওর গাড়িটা পার্ক রুম থেকে বের করতে নিলেই মল্লিকা চেঁচিয়ে বলল, আরে আরে, গাড়ি বের করতে হবে না, দুটো গাড়িতেই আমাদের হয়ে যাবে। অন্তর বাঁকা হেসে বলল, আর হবে না মিসেস, আমি আপনাকে একান্তে পেতে চাই। আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করছেন। আমি যা বলছি তাই হবে ব্যাস। মল্লিকার ফেসিয়াল রিয়াকশন দেখে অন্তর মনে মনে হেসে বিড়বিড় করে বলল, আমি জানি মিসেস নীলাঞ্জনা, তুমি কেন আরেকটা গাড়ি নিতে বারণ করছো। অ্যাকচুয়ালি তুমি আমার থেকে দূরে দূরে থাকতে চাও। তবে তুমি এটাই বুঝলে না, শেষমেশ তোমাকে আমার কাছাকাছি বসতে হবে। আমার কোলে তোমাকে বসতে হবে। বিকজ দুটো গাড়িতে এতগুলো লোকের জায়গা হবে না। তোমার জালে তুমি নিজেই ফেসে গেলে মল্লিকা। তুমি বরং আমার জন্য সুবিধাই করে দিলে। অন্তর গলা ঝাঁকিয়ে মল্লিকার দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, ওকে, তোমার কথাই হবে, দুটো গাড়ি এনা। অন্তরের কথা শুনে মল্লিকা যেন হাঁপ ছেড়ে বাঁচল। প্রথম গাড়িতে বসলেন মিস্টার নাজিম, সারফারাজ চৌধুরী, মিসেস অরুণিমা, মিসেস লিজা। দ্বিতীয় গাড়িতে বসল মল্লর, মল্লরের হাজবেন্ড অনন্যা মুস্কান। বাকি আছে আর মাত্র একটা সিট। মল্লিকা ধপাস করে সিটে বসতে নিলেই অন্তর সিটটা দখল করে নেয়। মল্লিকা মুখ ফুলিয়ে দাঁড়িয়ে আছে। অন্তর শেরওয়ানির কলারটা ঠিক করে কিছুটা ভাব নিয়ে বলল, কোলে বসা ছাড়া আর কোনো উপায় নেই মল্লিকা, তোমাকে এখন আমার কোলে বসতে হবে। এই জন্যই বলেছিলাম আলাদা একটা গাড়ি নিতে, তুমি তো আমার কথা শুনলে না। মল্লর শয়তানি হাসি দিয়ে মল্লিকাকে টান দিয়ে অন্তরের কোলে বসিয়ে দিয়ে বলল, বসে পড়, এই সুযোগ আর পাবি না। জামাইয়ের কোলে বসে ট্রাভেল করার মজাই আলাদা। আমরা মুখে হাত দিয়ে রাখবো, তোদের দিকে তাকাবো না। মল্লিকা মল্লরের দিকে তাকিয়ে রাগে ফুঁসছে। মল্লরের হাজবেন্ড মৃদু হেসে গাড়ি স্টার্ট করে দিল। অন্তর মল্লিকার কোমরটা শক্ত করে ধরে রেখেছে আর কিছুক্ষণ পর পর বাঁকা হাসছে। মল্লিকা ওর আঙ্গুলের বড় বড় নখ দিয়ে অন্তরের হাতে খামচি দিয়ে রেখেছে। অন্তর খুব ব্যথা পাচ্ছে, এরপরেও মুখ বুজে সব সহ্য করে নিচ্ছে। মল্লিকা মনে মনে হেসে বিড়বিড় করে বলছে, কেমন লাগছে মিস্টার অন্তর? আমাকে কোলে নেওয়ার শাস্তি ভোগ করো। হাত দুটোকে আজ রক্তাক্ত করে ফেলবো। অন্তর হাসি মুখে সব ব্যথা সহ্য করে নিচ্ছে, একটা টু শব্দও করছে না। উল্টো মল্লিকাকে শক্ত করে ধরে রেখেছে। মল্লিকা যেন স্লিপ খেয়ে কোল থেকে পড়ে না যায় সেই জন্য এত শক্ত করে ধরা। প্রায় 20 মিনিট পর গাড়ি এসে পৌঁছে গেল মল্লিকার বাড়ির সামনে। এক এক করে সবাই গাড়ি থেকে নেমে বাড়ির ভিতর ঢুকে গেল। মল্লিকা অন্তরের কোল থেকে নেমে ওর নখের দিকে তাকিয়ে দেখলো নখগুলোতে রক্ত লেগে আছে। প্রত্যেকটা নখ থেকে টপ টপ করে রক্ত পড়ছে। অন্তর গাড়ি থেকে নেমে মল্লিকার পাশে দাঁড়ালো। মল্লিকা চোখে জল নিয়ে অন্তরের হাত দুটো চেক করে দেখলো অন্তরের দুটো হাতেই নখের দাগগুলো গর্ত হয়ে রক্ত গড়িয়ে পড়ছে। ক্ষত হয়ে আছে জায়গাগুলো, দেখলেই গা শিউরে উঠবে। অন্তর হাসি মুখে মল্লিকার দিকে তাকিয়ে আছে। মল্লিকার এবার নিজের প্রতি খুব রাগ হচ্ছে। তাই সে কাঁদতে কাঁদতে বাড়ির ভেতর ঢুকে সোজা রুমে গিয়ে ধপ করে বেডে বসে ইচ্ছে মতো চোখের জল ছাড়ছে। অন্তর বেশ পেরেশান হয়ে মল্লিকার পিছু পিছু দৌড়ে রুমে ঢুকে মল্লিকার পাশে বসলো। হুট করে মল্লিকা অন্তরকে ঝাপটে ধরে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে বলল, আপনি এত বোকা কেন অন্তর? কিভাবে পারলেন এতটা ব্যথা মুখ বুজে সহ্য করতে? কেন আমাকে থামালেন না? কেন আমাকে বকলেন না? কেন অন্তর? অন্তর মল্লিকাকে টাইট করে জড়িয়ে ধরে বলল, আমি একটুও ব্যথা পাইনি মল্লিকা, উল্টো ভালো লাগছিল। তোমাকে বকার কথা আমি ভাবতেও পারি না। তোমার সব টর্চারই আমার ভালো লাগে। তবে তুমি কাঁদলে বা মন খারাপ করলে খুব কষ্ট লাগে। কখনো আমার সামনে কেঁদো না মল্লিকা, আমি সহ্য করতে পারবো না। মল্লিকা হেঁচকি তুলে কাঁদছে আর বলছে, আপনি খুব ভালো অন্তর, খুব 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 ভালো। আপনার মতো কাউকে বর হিসেবে পাওয়া ভাগ্যের ব্যাপার। এই প্রথম আমার আব্বুর পরে কেউ আমাকে এতটা বসছে। আমার পাগলামিগুলো মুখ বুজে সহ্য করে নিচ্ছে। আমি কি আসলে আপনাকে ডিজার্ভ করি অন্তর? আমার মনে একই প্রশ্ন মল্লিকা, আমি কি আদৌ তোমাকে ডিজার্ভ করি? মল্লিকা অন্তরের বুক থেকে মাথা তুলে ছলছল চোখে অন্তরের দিকে তাকিয়ে আছে। অন্তর মলিন হেসে মল্লিকার দিকে তাকিয়ে আছে। মল্লিকা চোখের জলগুলো মুছে ডেস্কের উপর থেকে ফার্স্ট এইড বক্সটা এনে অন্তরের হাতে তুলো দিয়ে স্যাভলন ঘষে দিল। নখের আঁচড় খুব বিষাক্ত হয়।
মাঝে মাঝে ইনফেকশনও হয়ে যায়, তাই মল্লিকা রিস্ক নিতে চাইছে না। প্রায় 5 মিনিট পর মল্লিকা অন্তরের হাতটা ছেড়ে ফার্স্ট এইড বক্সটা ডেস্কের উপর রেখে কিছুটা সিরিয়াস হয়ে অন্তরকে বলল, অন্তর, আপনার সাথে আমার কিছু ইম্পর্টেন্ট কথা আছে। এক্ষুনি বলতে হবে। এক্ষুনি বলতে হবে? হুম, এক্ষুনি বলতে হবে। ফ্রেশ হয়ে বলা যায় না? আসলে কিছুটা ক্লান্ত লাগছে আমার কথাগুলোর উপর, কিন্তু অনন্যার ফিউচার নির্ভর করছে। অন্তর ভ্রুজোড়া কুচকে বলল, অনন্যার ফিউচার নির্ভর করছে মানে? কি এমন কথা মল্লিকা? মল্লিকা দ্রুত পায়ে হেঁটে অন্তরের পাশে বসে খুব সিরিয়াস হয়ে বলল, মানে অনন্যা যে ছেলেটাকে ভালোবাসে সেই ছেলেটা 1 নম্বরের ফ্ল্যাটিং বয়। অনন্যার লাইফ ঝুঁকির মধ্যে আছে। অন্তর চোখ লাল করে বলল, 1 সেকেন্ড, 1 সেকেন্ড। অনন্যা ছেলেটাকে ভালোবাসে মানে? কাকে ভালোবাসে? যে ছেলেটা আজ আমাদের রিসেপশনে এসেছিল। আপনি তো কথা বলেছেন ছেলেটার সাথে। অন্তর রাগে গিজগিজ করে চল শক্ত করে বলল, হোয়াট? ছেলেটা অনন্যার বয়ফ্রেন্ড? হুম, আমি আগে থেকে জানতাম। অনন্যা আমাকে প্রথমেই বলেছিল, কিন্তু ছেলেটাকে দেখার পর আমার মনে হচ্ছে আপনাকে সত্যিটা বলা উচিত। ছেলেটা পুরোপুরি ক্যারেক্টারলেস। অনন্যা একটা ফেক ছেলেকে ভালোবেসেছে। অন্তর বসা থেকে উঠে বেডের কার্নিশে জোরে একটা ঘুষি মেরে চেঁচিয়ে বলল, তুমি কি করে জানলে ছেলেটা খারাপ বা ক্যারেক্টারলেস? তোমার কথা অনুযায়ী মনে হচ্ছে তুমি ছেলেটাকে খুব ভালো করে চিনো। মল্লিকা চোখে অজস্র জল নিয়ে মাথাটা নিচু করে নরম স্বরে বলল, হুম, অন্তর, আমি ছেলেটাকে খুব ভালো করে চিনি। ছেলেটা আমার এক্স বয়ফ্রেন্ড ছিল। কথাটা শোনার সাথে সাথেই অন্তরের চোখে একরাশ জল এসে হানা দিল। অন্তর নির্বিকার দৃষ্টিতে মল্লিকার দিকে তাকিয়ে আছে। এভাবে প্রায় 5 মিনিট কেটে গেল। অন্তরের মৌনতা দেখে মল্লিকা মাথা তুলে অন্তরের দিকে তাকালো। অন্তরের চোখে অজস্র জলের ছোটাছুটি দেখে মল্লিকা কান্নাজড়িত কণ্ঠে অন্তরের চোখের দিকে তাকিয়ে বলল, আমি ভুল করেছি অন্তর। ওই ফেক ছেলেটা আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। আমি কথা দিচ্ছি অন্তর, নেক্সট টাইম আমি আপনাকে ছাড়া অন্য কাউকে নিয়ে ভাববো না। অন্য কারো দিকে চোখ তুলে পর্যন্ত তাকাবো না। এইবারের মতো আমাকে মাফ করে দিন প্লিজ। অন্তর নিচের দিকে তাকিয়ে চোখে জলগুলো মুছে মল্লিকার পাশে এসে বসলো। মল্লিকা ছলছল চোখে অন্তরের দিকে তাকিয়ে আছে। হুট করে অন্তর মল্লিকাকে ঝাপটে ধরে বিড়বিড় করে বলল, ছেলেটা তোমার সাথে খারাপ কিছু করেনি তো মল্লিকা? না অন্তর, তবে করতো যদি না আমি নীলকে হাতে নাতে ধরতাম। জোর বাঁচা বেঁচে গেছি আমি, আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া। অন্তর কিছুটা শান্ত হয়ে বলল, সবার জীবনে একটা ফার্স্ট থাকে মল্লিকা, তদ্রূপ তোমার জীবনেও ছিল। এ নিয়ে আমার কোনো অভিযোগ নেই। তুমি ছেলেটার থেকে নিরাপদে ছিলে, এটাই অনেক। আমি তো ভয় পাচ্ছিলাম ছেলেটার আবার তোমার সাথে কিছু উল্টাপাল্টা করে বসেছে। এসব ক্যারেক্টারলেস ছেলেদের সাথে কোনো বিশ্বাস নেই, কখন কী করে বসে। আমাকে জাস্ট কয়েকটা দিন সময় দাও মল্লিকা, আমি ওই ছেলেটার 12টা বাজাবো। অনন্যারও বিয়ের ব্যবস্থা করব। তাহলেই অনন্যা ওই নোংরা ছেলেটাকে ভুলতে পারবে, নতুন করে নিজের লাইফটাকে গুছিয়ে নিতে পারবে। মল্লিকা হেসে বলল, ঠিক বলেছেন অন্তর, আমিও তাই ভাবছি। অনন্যার জন্য একটা ভালো ছেলে খুঁজে বের করতে হবে। আগে নীলের একটা ব্যবস্থা করতে হবে। আমার মাথায় একটা প্ল্যানিং ঘুরছে মল্লিকা। আমি ডেম শিওর এই প্ল্যানিংটা দিয়ে আমরা নীলকে জব্দ করতে পারবো। অনন্যার সামনেও ছেলেটার মুখোশ খুলবে, প্লাস ছেলেটার বিরুদ্ধে মামলাও টুকে দেওয়া যাবে। কি প্ল্যানিং অন্তর? প্লিজ আমাকে বলুন। তোমাকে না বললে তো হবে না মল্লিকা, বিকজ তুমি হলে সেই প্ল্যানের মেইড আর্টিস্ট। মানে? অন্তর কিছুটা ভেবে বলল, আচ্ছা মল্লিকা, তুমি ভয়েস চেঞ্জ করতে পারো? ধরো তোমার নিজের ভয়েস পাল্টিয়ে অন্যরকমভাবে কথা বলতে পারো? হুম, পারি অন্তর, খুব ভালো পারি। কেন বলুন তো? নীলের সাথে তুমি ফেক নাম্বার দিয়ে কথা বলে নীলের সাথে ঘনিষ্ঠ হবে। আই থিঙ্ক নীলও তখন তোমার সাথে ফ্ল্যাটিং শুরু করবে। তোমার কথা অনুযায়ী নীল খুবই ক্যারেক্টারলেস ছেলে। তোমার সাথে ঘনিষ্ঠ হওয়ার পর ওই বেটা আশা করছি তোমার সাথে দেখা করার বা খারাপ কিছু করার স্কোপটা ছাড়বে না। তখনই আমি নীলকে হাতে নাতে ধরবো, সাথে পুলিশ আর অনন্যাও থাকবে। ওয়াও, খুব ভালো আইডিয়া অন্তর, খুব ভালো প্ল্যানিং করেছেন আপনি। আমি পারবো নীলের সাথে অভিনয় করতে। ওকে ডান, তাহলে কাল থেকে আমাদের মিশন শুরু। নীলের মুখোশ না খোলা অবধি অনন্যাকে বাড়ি থেকে বের হতে দেওয়া যাবে না, বাড়িতে আটকে রাখতে হবে। সুযোগ বুঝে ছেলেটা কখন অনন্যার ক্ষতি করে বসে বলা যায় না। হুম, এজন্য আমি অনন্যাকে এই বাড়িতে নিয়ে এসেছি। অন্তর মল্লিকাকে টাইট করে ঝাপটে ধরে বলল, মল্লিকা, আমি চাইলে হয়তো পারি অনন্যার সাথে ছেলেটার সাথে বিষয় ওপেনলি ডিসকাস করতে, কিন্তু আমি এই মুহূর্তে তা চাইছি না। বিকজ এতে অনন্যা তোমাকে ভুল বুঝবে, ভাবে যে তুমি ইচ্ছে করে অনন্যার সম্পর্কটা ভাঙার জন্য আমাকে সত্যিটা বলে দিয়েছ। এতে তোমাদের মধ্যে অনেকটা ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। আমি চাই না আমার একটা ভুল সিদ্ধান্তের জন্য তোমাদের ভাবি ননদের সম্পর্কটা নষ্ট হোক। আর হ্যাঁ, থ্যাঙ্কস মল্লিকা, আমাকে সবকিছু খোলাসা করে বলার জন্য।
তুমি চাইলেই হয়তো পারতে ব্যাপারটা হিডেন করে গা বাঁচিয়ে নিতে। তবে না, তুমি তা করনি। উল্টে আমাদের হেল্প করলে, অনন্যা জীবনটাকে বাঁচালে। আমি জানতাম অন্তর, আপনি আমাকে ভুল বুঝবেন না। আপনাকে আমার ভালো করে চেনা হয়ে গেছে, তাই নির্ভয়ে সবটা বলে দিয়েছি। এর মাঝেই দরজায় টোকা পড়ল। মল্লিকা অন্তরে থেকে নিজেকে ছাড়িয়ে দ্রুত পায়ে হেঁটে দরজা খুলে দিল। মল্লর মুস্কানকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। মুস্কান মল্লরের চুল নিয়ে খেলছে। মল্লিকা দাঁত বের করে হেসে যেই না মুস্কানকে কোলে নিতে যাবে, এর আগেই মল্লর মল্লিকাকে থামিয়ে দিয়ে বলল, এখন আর কোলে নিতে হবে না। ফ্রেশ হয়ে অন্তরকে নিয়ে নিচে চলে আয়, নিচে সবাই তোদের ডাকছে। মল্লিকা মুখটা ফুলিয়ে বলল, আসছি। মল্লর মল্লিকার মাথায় গাড্ডা মেরে মুস্কানকে নিয়ে দরজা ছেড়ে সোজা নিচে চলে গেল। মল্লিকা রুমের দরজা আটকে বেডের দিকে তাকিয়ে দেখলো অন্তর বেডের উপর নেই, তবে ওয়াশরুম থেকে পানি ছাড়ার আওয়াজ শোনা যাচ্ছে। মল্লিকা বেশ বুঝতে পেরেছে অন্তর ওয়াশরুমে ফ্রেশ হচ্ছে, তাই সে কাভার থেকে একটা জাম কালার শাড়ি বের করে রুমের মধ্যেই চেঞ্জ করা শুরু করলো। মল্লিকা এক এক করে সব অর্নামেন্টস গা থেকে খুলে ড্রেসিং টেবিলের উপর রাখছে। দোপাট্টা খুলে সে কাবার্ডে গুছিয়ে রাখলো। খোপা খুলে চুলের জট ছাড়িয়ে সে চুলটা ছেড়ে দিল। এবার শুধু লেহেঙ্গাটা চেঞ্জ করার পালা। মল্লিকা আনমনা হয়ে লেহেঙ্গাটার উপরের পাটটা খুলে শাড়ির ব্লাউজটা পরে নিল। এবার নিচের পাটটা খুলে শাড়িটা গায়ে জড়ানোর পালা। এর মাঝে হুট করে অন্তর ওয়াশরুমের দরজা খুলে রুমের ভিতর ঢুকে পড়ল। মল্লিকা চোখ দুটো বড় বড় করে অন্তরের দিকে তাকিয়ে আছে। অন্তর গলায় টাওয়াল ঝুলিয়ে শয়তানি হাসি দিয়ে মল্লিকার দিকে তাকিয়ে আছে। মল্লিকা তাড়াতাড়ি পিছু ঘুরে শাড়িটা কোনো রকমে গায়ে জড়িয়ে নিল। অন্তর পিছন থেকে কিছুটা চিল্লিয়ে বলল, নিজেকে তো এত ঢেকে লাভ নেই, যা দেখার আমি দেখে নিয়েছি, ওপর থেকে নিচ পর্যন্ত। আহা, এতেই আমার শান্তি। মল্লিকা অন্তরের দিকে তাকিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, কি 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 দেখেছেন আপনি? সব তো আমি ঢেকে রেখেছি। সবকিছু যেহেতু ঢেকে রেখেছ, তাহলে পিছু ঘুরলে কেন? ভালোই তো লাগছিল ওইভাবে দেখতে। আপনি একটা নির্লজ্জ, বুঝেছেন? আপনার মুখে কিছুই আটকায় না। হাজবেন্ড হই তোমার, আটকাবে কেন? মল্লিকা মুখটা বাঁকা করে শাড়িটা হাতে গটিয়ে নিয়ে অন্তরকে ক্রস করে সোজা ওয়াশরুমে ঢুকে গেল। মল্লিকার কাণ্ড দেখে অন্তর বেশ মজা পাচ্ছে আর হুহা করে হাসছে। হাসিটা কিছুক্ষণের জন্য থামিয়ে অন্তর ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুলটা সেট করে টাওয়ালটা বারান্দায় নেড়ে দিয়ে সোজা রুম থেকে বেরিয়ে নিচে চলে গেল। অন্তরকে দেখে ড্রয়িং রুমে উপস্থিত সবাই বেশ খুশি হলো। এবার শুধু মল্লিকার আসার অপেক্ষা। অন্তর চোখ বুলিয়ে অনন্যাকে খুঁজছে। অনন্যা ড্রয়িং রুমে কোথাও নেই। অন্তর বেশ বুঝতে পেরেছে অনন্যা মন খারাপ করে রুমে বসে আছে। প্রায় 15 মিনিট পর মল্লিকার শাড়িটা সম্পূর্ণভাবে পরে ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হলো। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে মল্লিকা চুলটা হাত খোপা করে ঠোঁটে সামান্য ভ্যাসলিন লাগিয়ে রুম থেকে বের হয়ে সোজা নিচে চলে গেল। মল্লিকাকে জাম কালার শাড়িতে বেশ মানিয়েছে। অন্তর হা হয়ে মল্লিকাকে দেখছে। মল্লিকা অন্তরের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে ধপাস করে অন্তরের পাশে বসে পড়ল। অন্তর আর মল্লিকাকে দেখে সারফারাজ চৌধুরী গলা ঝাঁকিয়ে বেশ মিষ্টি স্বরে ওদের দুজনকে উদ্দেশ্য করে বলল, তোমাদের দুজনের জন্য একটা বিগ সারপ্রাইজ ওয়েট করছে। অন্তর আর মল্লিকা সারফারাজ চৌধুরীর দিকে কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে আছে। উপস্থিত সবাই চুপ হয়ে আছে। মল্লিকা কিছুটা উতলা হয়ে সারফারাজ চৌধুরীকে উদ্দেশ্য করে বেশ আহ্লাদী কণ্ঠে বলল, প্লিজ আপু, বলো না কি সারপ্রাইজ, আর ওয়েট করতে পারছি না। সারফারাজ চৌধুরী একগাল হেসে মল্লিকার হাতে দুটো টিকিট গুজে দিল। মল্লিকার টিকিট দুটো চেক করে দেখলো সিঙ্গাপুর যাওয়ার টিকিট। মল্লিকা মনে মনে ব্যাপক খুশি হলো, তবে প্রকাশ করছে না। অন্তর বেশ খুশি হয়ে মল্লিকার হাত থেকে টিকিট দুটো নিয়ে সারফারাজ চৌধুরীকে জড়িয়ে ধরে বলল, থ্যাঙ্কস আব্বু, বেস্ট একটা সারপ্রাইজ দিলে আমাদের। সারফারাজ চৌধুরী অন্তরকে ঝাঁপড়ে ধরে বলল, আজ রাত 12টায় তোদের ফ্লাইট, তো এখন থেকেই প্যাকিং লেগে যা। মাঝখান থেকে হুট করে মল্লিকা বলে উঠল, বৌভাতের দিনে হানিমুন যেতে হবে, কাল পরশু গেলে হয় না? মিসেস অরুণিমা বাঁকা হেসে বলে উঠল, না হয় না, বিকজ আমরা খুব শীঘ্রই একটা ছোট্ট, মল্লিকা নয়, ছোট্ট একটা অন্তর চাই। মল্লিকার লজ্জায় মাথাটা নিচু করে ফেলল। অন্তর বাঁকা হেসে মল্লিকার দিকে তাকিয়ে আছে। উপস্থিত সবাই খুশিতে দাঁত বের করে হাসছে। মিসেস লিজা ট্রে ভর্তি চা নাস্তা নিয়ে এলো। সবাই এবার আলাপের পাশাপাশি নাস্তায় মন দিল। এভাবে সন্ধ্যা গড়িয়ে রাত ঘনিয়ে এলো। অনন্যাও সবার সাথে এসে যোগ দিল। অনন্যার মন মর্জি হুট করে চেঞ্জ হয়ে গেল। অনন্যার এই পরিবর্তন অন্তরকে বেশ ভাবাচ্ছে। মল্লিকা এখনো অনন্যার দিকে তাকায়নি, তাই কিছু আজ করতে পারছে না। অন্তর বসা থেকে উঠে মিসেস অরুণিমাকে টেনে টেনে আলাদা করে ড্রয়িং রুমের একপাশে দাঁড়ালো। মিসেস অরুণিমা জিজ্ঞাসু দৃষ্টিতে অন্তরের দিকে তাকিয়ে আছে। অন্তর গলাটা ঝাঁকিয়ে বেশ সিরিয়াস হয়ে মিসেস অরুণিমাকে উদ্দেশ্য করে বলল, আম্মু, আমরা যতদিন পর্যন্ত সিঙ্গাপুর থেকে না ফিরছি ততদিন পর্যন্ত তুমি অনন্যাকে চোখে চোখে রেখো, বাড়ি থেকে বের হতে দিবে না।
দরকার হলে 24 ঘন্টা ওর আশেপাশে থাকবে। সিঙ্গাপুর থেকে ফিরে আমি তন্ময়ের সাথে অনন্যার বিয়ের ডেটটা ফিক্সড করে নেব। তন্ময় অনেক আগে থেকে অনন্যাকে পছন্দ করে। তন্ময়ের ফ্যামিলি অনন্যাকে বেশ পছন্দ করে। কিছুদিন আগেই তন্ময় আমাকে ব্যাপারটা জানায়। আমিও রাজি হয়ে যাই, বিকজ তন্ময় ছেলেটা ভীষণ ভালো। ছোটবেলা থেকে আমরা তন্ময়কে চিনি। আমাদের চোখের সামনে ছেলেটা বড় হয়েছে। আশা করছি তোমরা দ্বিমত করবে না, তন্ময়কে মেনে নেবে। এত তাড়াহুড়ো কি আছে অন্তর? অনন্যা তো সবেমাত্র অনার্স 2য় বর্ষে পা দিল। আর 1 বছর পর না হয় বিয়ের সিদ্ধান্তটা নেওয়া হোক। তুমি বুঝবে না আম্মু, এতদিন পর্যন্ত অনন্যাকে রাখা যাবে না। যত তাড়াতাড়ি সম্ভব অনন্যার বিয়ে দিতে হবে। সিঙ্গাপুর থেকে ফিরে তোমাকে সমস্তটা বুঝিয়ে বলবো। আপাতত তুমি অনন্যাকে দেখে শুনে রেখো। মিসেস অরুণিমা আর কথা না বাড়িয়ে অন্তরের কথায় সায় জানালো। এরপর দুজনে এসে সবার মাঝখানে বসে বলল। আবার শুরু হয়ে গেল ড্রয়িং রুমের জমজমাট আড্ডা। ঘড়িতে বাজছে রাত 10টা। মল্লর জোরাজোরি করে মল্লিকাকে রুমে পাঠিয়ে দিল ব্যাগ গোছাতে। সাথে অন্তরও গেছে। দুজনই রুমের দরজা আটকে নিজেদের কাপড় গোছাতে ব্যস্ত হয়ে পড়ল। অন্তর ওর বাড়ির কেয়ারটেকার জলিলকে দিয়ে ওর সমস্ত জামা কাপড় নিয়ে এসেছে। এবার শুধু মল্লিকার জামা কাপড়ের সাথে ওর জামা কাপড়গুলো প্যাকিং করার পালা। মল্লিকা কাবার থেকে সমস্ত শাড়ি বের করে একের পর এক শাড়িগুলো ল্যাকেজে প্যাক করছে। অন্তর বেডে চিত হয়ে শুয়ে গালে হাত দিয়ে মল্লিকার কাণ্ড দেখছে। এক পর্যায়ে অন্তর অধৈর্য হয়ে মল্লিকাকে বলে উঠল, এত শাড়ি নিয়ে কি হবে মল্লিকা? থাকবো তো মাত্র 2 দিন। মল্লিকা মুখটা লাল করে বলল, মিনিটে মিনিটে আমি শাড়ি পাল্টাবো। আপনার কোনো প্রবলেম আছে? আছে তো। এত বড় ল্যাকেজ আমি ক্যারি করতে পারবো না। মল্লিকার দাঁত কিরমির করে শাড়িগুলো ওলট পালট করছে আর বলছে, পারতে হবে আপনাকে। উফ, লোকটা ভনভন করে আমার মাথা নষ্ট করে দিচ্ছে। বিরক্ত লাগছে আমার। একটা ঠিকঠাক শাড়ি খুঁজে পাচ্ছি না। ধ্যাত। অন্তর বসা থেকে উঠে মল্লিকার পাশে দাঁড়িয়ে এক এক করে কাবার থেকে সমস্ত শাড়ি নামিয়ে মাত্র 3টা শাড়ি চুজ করে কাবার্ডে রাখলো। মল্লিকা চোখ লাল করে অন্তরের দিকে তাকিয়ে আছে। অন্তর আর চোখে মল্লিকার দিকে তাকিয়ে বলল, এত রাগ হওয়ার কিছু নেই। আপাতত 3টে শাড়ি নাও। সিঙ্গাপুর গিয়ে অনেক অনেক গর্জিয়াস শাড়ি কিনে দেবো তোমাকে, সাথে ম্যাচ করা অর্নামেন্টস। মল্লিকা মুহূর্তে 32 হাত বের করে অন্তরকে ঝাপটে ধরে খিলখিল করে হেসে বলল, সত্যি অন্তর, আপনি আমাকে শপিং নিয়ে যাবেন? শুধু শপিং মল কেন, সিঙ্গাপুরের প্রত্যেকটা জায়গায় আমি তোমাকে নিয়ে ঘুরবো। তুমি যা চাইবে তাই কিনে দেব। মল্লিকা খুব এক্সাইটেড হয়ে অন্তরের গালে টাইট একটা চুমো বসিয়ে দিল। অন্তর বাঁকা হাসি দিয়ে মল্লিকার দিকে তাকিয়ে আছে। মল্লিকা ওর কাজে বেশ লজ্জিত হয়ে মাথাটা নিচু করে আয়নার সামনে দাঁড়িয়ে পড়ল রেডি হতে। অন্তর বুঝেছে মল্লিকা খুব লজ্জা পেয়েছে, তাই সে মল্লিকাকে আর ঘাটায়নি। সে নিজেও রেডি হতে ব্যস্ত হয়ে পড়ল। ঘড়িতে রাত 11টা। মল্লিকা আর অন্তর রেডি হয়ে রুম থেকে বের হয়ে নিচে নামছে। মল্লিকার সামনে হাঁটছে আর অন্তর পিছনে ল্যাকেজ নিয়ে আসছে। মল্লিকার শাড়ির সাথে ম্যাচ করে অন্তরও জাম কালার শার্ট পরেছে। দুজনকে দেখতে অসম্ভব সুন্দর লাগছে। অন্তরের রিকোয়েস্টে মল্লিকা খোপায় বেলি ফুল এঁটেছে। বাড়ির গার্ডেন থেকে অন্তর মল্লিকার জন্য বেলি ফুল নিয়ে এসেছে। কয়েকটা বেলি ফুল মল্লিকা খোপায় গুজে নিয়েছে। ওদের দুজনকে একসাথে দেখে বাড়ির সবাই বেশ খুশি। নিচে নেমে সবার থেকে বিদায় নিয়ে অন্তর আর মল্লিকা গাড়িতে উঠে পড়ল। ড্রাইভার এয়ারপোর্টের উদ্দেশ্যে গাড়ি ছেড়ে দিল। অন্তর মল্লিকার হাতটা শক্ত করে ধরে রেখেছে। মল্লিকার দৃষ্টি জানালার কাছে ঢাকা নিস্তব্ধ রাতের শহরে। জানালার কাছে স্বচ্ছভাবে রাতের আধারটাকে দেখা যাচ্ছে। অন্তর মল্লিকার দৃষ্টিকে ফলো করে মৃদু হেসে জানালার কাজটা সরিয়ে দিল। সাথে সাথেই শস্য বেগে বাতাস হানা দিল পুরো গাড়িতে। প্রবল বাতাসের তাণ্ডবে মল্লিকার খোপা থেকে চুল সরে যাচ্ছে। খোপাটা আস্তে আস্তে করে খুলতে শুরু করেছে। অন্তর ঘোর লাগা দৃষ্টিতে মল্লিকার দিকে তাকিয়ে আছে। মল্লিকা এখনো জানালার বাইরে চোখ দিয়ে রেখেছে। দৃষ্টি তার স্থির। হুট করে অন্তর মল্লিকাকে হ্যাচকা টান দিয়ে ওর বুকের সাথে মিশিয়ে নিল। মল্লিকা বড় বড় শ্বাস ফেলে অন্তরের শার্ট আঁকড়ে ধরে। অন্তর মল্লিকার চুলে ঘ্রাণ নিচ্ছে আর ঘোর লাগা কণ্ঠে বলছে, মল্লিকা, তোমার চুলের স্মেলটা সাংঘাতিক আকৃষ্টকর। আমাকে মাতাল করে দিচ্ছে। ভুল কিছু হয়ে গেলে আমাকে দোষ দিও না প্লিজ। মল্লিকা তাড়াহুড়ো করে অন্তরের থেকে নিজেকে ছাড়িয়ে শাড়িটা ঠিক করে গাড়ির দরজা ঘেঁষে বসে পড়ল। অন্তর বাঁকা হেসে বিড়বিড় করে বলল, তুমি বেশি দিন আমার থেকে দূরে দূরে থাকতে পারবে না মল্লিকা। নিজে এসে আমার কাছে ধরা দিবে। ওই দিনটা খুব শীঘ্রই আসবে মল্লিকা। অপেক্ষায় থাকবো আমি ওই দিনটা। কথাগুলো বলেই অন্তর গাড়ির সিটে মাথায় এড়িয়ে দিল। মল্লিকা গাড়ির দরজায় মাথা ঠেকিয়ে চোখ বুজে ফেলল। এক পর্যায়ে মল্লিকা ঘুমিয়ে পড়ল। অন্তর তাড়াহুড়ো করে গাড়ির দরজা থেকে মল্লিকার মাথাটা তুলে মল্লিকাকে ওর সাথে আষ্টে পিষ্টে জড়িয়ে নিল। অন্তরের বুকে মাথা রেখে মল্লিকা গুটিসুটি হয়ে আরামসে ঘুম দিল। অন্তর মুচকি এসে মল্লিকার কপালে চুমু খেয়ে দিল। এভাবেই কেটে গেল প্রায় 1 ঘন্টা। গাড়ি এসে পৌঁছে গেছে এয়ারপোর্টে। অন্তর মল্লিকার গালে আস্তে করে কয়েকটা চাপড় মেরেই মল্লিকাকে ঘুম থেকে উঠালো।
ঢুলু ঢুলু চোখে মল্লিকা অন্তরের দিকে তাকিয়ে আছে। অন্তর মল্লিকার চোখের দিকে তাকিয়ে বলল, আমরা এয়ারপোর্ট পৌঁছে গেছি মল্লিকা, আর একটু দেরি করলে হয়তো প্লেনটাই মিস করব। মল্লিকা চটজলদি অন্তরের থেকে নিজেকে ছাড়িয়ে সোজা গাড়ি থেকে নেমে পড়ল। অন্তর ল্যাগেজ নিয়ে গাড়ি থেকে নেমে মল্লিকার পাশে এসে দাঁড়ালো। আচমকা মল্লিকা অন্তরের হাতে হাত ঢুকিয়ে সামনে হাঁটা ধরল। অন্তর বেশ অবাক হয়ে মল্লিকার দিকে তাকিয়ে আছে। মল্লিকা মৃদু হেসে অন্তরের দিকে তাকিয়ে বলল, অবাক হওয়ার কি আছে অন্তর? আমি কি আপনার হাত ধরতে পারি না? শুধু হাত কেন মল্লিকা, আমার জীবনের প্রতিটা জিনিসে তোমার হাত দেওয়ার হক আছে। হাত ধরাতে আমি অবাক হইনি, তবে অবাক হয়েছি তোমার মন মাঝে চেঞ্জ হতে। মল্লিকা গলা ঝাঁকিয়ে বলল, হয়েছে হয়েছে, এবার চলুন তো, না হয় আবার ফ্লাইট মিস হয়ে যাবে। দুজনে এবার দ্রুত পায়ে হাঁটা ধরল। এয়ারপোর্টের লনে আসার সাথে সাথেই অ্যানাউন্সমেন্ট শুরু হয়ে গেল, প্লেন আর 10 মিনিটের মধ্যে ছেড়ে দেওয়া হবে। অন্তর মল্লিকার হাতটা শক্ত করে ধরে চেকিং পর্ব শেষ করে সোজা প্লেনে উঠে পড়ল। জানালার পাশের সিটটাতে বসেছে মল্লিকা। অন্তর বসেছে মল্লিকার পাশের সিটটাতে। মল্লিকা বেশ এক্সাইটেড, খুশিতে সে খিলখিল করে হাসছে। অন্তর বেশ কেয়ারফুলি মল্লিকার বেল্ট সিট বেঁধে দিচ্ছে। মল্লিকার লাফালাফিতে অন্তর ঠিকভাবে সিট বেল্টটা বাঁধতে পারছে না। অনেক সাধনার পর অন্তর সফল হয়েছে মল্লিকার সিট বেল্টটা বেঁধে দিতে। অন্তর এবার নিজের সিট বেল্টটাও বেঁধে নিল। প্লেন আস্তে আস্তে আকাশে ওড়া শুরু করলো। মল্লিকা অন্তরকে ঝাপটে ধরে জানালার দিকে তাকিয়ে আছে। অন্তর মল্লিকাকে টাইট করে জড়িয়ে ধরে মল্লিকার চোখের দিকে তাকিয়ে আছে। প্লেন এবার আকাশপথে ছোটা শুরু করলো। মল্লিকা অনেকক্ষণ জানালার দিকে তাকিয়ে থেকে চোখ বুজে ঘুমিয়ে পড়ল। মল্লিকার ঘুম থেকে অন্তরেরও কেমন চোখ লেগে এলো। এক পর্যায়ে অন্তরও ঘুমিয়ে পড়ল। ঘুমে ঘুমে কেটে গেল প্রায় 5 ঘন্টা। প্লেন এসে সিঙ্গাপুর এয়ারপোর্টে থেমেছে। এক এক করে সবাই প্লেন থেকে নেমে পড়ছে। লোকজনের হাক ডাকে অন্তরের ঘুম ভাঙল। অন্তর আর দেরি না করে মল্লিকাকে ঝাঁকিয়ে ঘুম থেকে উঠিয়ে দিল। মল্লিকা আধ খোলা চোখে অন্তরের দিকে তাকিয়ে আছে। অন্তর ল্যাকেজটা হাতে নিয়ে মল্লিকার হাত ধরে প্লেন থেকে নেমে সোজা এয়ারপোর্টের বাইরে চলে এলো। দুজনে একটা ক্যাব বুক করে আশেপাশের ভালো একটা লজে উঠল। লজটা দেখতে চমৎকার। 7 তলার বিরাট ভবন বিশিষ্ট লজটা রাতের বেলায় দিনের মতো আলোয় আলোচিত থাকে। চারদিকে অগণিত লাইট আর রোশনাই, দেখলেই চোখ ধাঁধিয়ে যাওয়ার মতো। মল্লিকাদের রুমটা পড়েছে 3 তলায়। রুমটা বেশ বড়, সাথে অ্যাডজাস্ট ওয়াশরুম। পুরো রুমটাই বিভিন্ন কালারের ঝাড়বাতি লাগানো। ব্যালকনি থেকে বিশাল এক নীল পানির ল্যাক দেখা যায়। পাশাপাশি মৃদুমন্দ বাতাসও আছে। মল্লিকার রুমে ঢুকেই হা করে পুরো রুমটা চোখ বুলিয়ে দেখছে। অন্তর রুমের দরজা আটকে পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মল্লিকার কাণ্ড দেখছে। মল্লিকা বেডের ওপর উঠে ইচ্ছে মতো লাফালাফি করছে। এক লাফের সাথে মল্লিকা 2-3 ফুট উপরে উঠে যাচ্ছে। বেডের গতিটা খুবই সফটনেসের কারণে এমনটা হচ্ছে। মল্লিকা লাফাচ্ছে আর খিলখিল হেসে অন্তরকে বলছে, অন্তর প্লিজ, আপনি এসে আমার সাথে জয়েন করুন, খুব মজা পাবেন। অন্তর বুকের উপর 2 হাত গুজে মল্লিকার চোখের দিকে তাকিয়ে বলল, আমি তোমাকে এভাবে দেখেই খুব মজা পাচ্ছি। নিজেকে করতে হবে না, তোমাকে এত হাসি খুশি দেখে বেশ ভালো লাগছে। মল্লিকা লাফালাফি থামিয়ে চিত হয়ে বিছানায় শুয়ে পড়ল। অন্তর বুঝতে পেরেছে মল্লিকা ক্লান্ত হয়ে গেছে। অন্তর বেলকনির দরজাটা লাগিয়ে মল্লিকার পাশে এসে বসলো। মল্লিকা এতক্ষণে চোখ বুজে নিয়েছে। অন্তর একটু ঝুঁকে মল্লিকার কানে ফিসফিসিয়ে বলল, ফ্রেশ হয়ে নাও মল্লিকা, খেয়ে দিয়ে এরপর ঘুমিও। আমি খাবার অর্ডার করছি। মল্লিকা ঢুলু ঢুলু কণ্ঠে বলল, আমি এখন চেঞ্জও করতে পারবো না, খেতেও পারবো না, ঘুম পেয়েছি আমার। অন্তর বাঁকা হেসে বলল, তাহলে কি আমি তোমাকে চেঞ্জ করিয়ে খাইয়ে দিব? মল্লিকা রাগী কণ্ঠে বলল, আপনি আমাকে ভয় দেখাচ্ছেন তাই না? একদমই না, আমি এখনই করে দেখাচ্ছি। কথাটা বলেই অন্তর হ্যাচকা টান দিয়ে মল্লিকাকে শোয়া থেকে বসে একটানে মল্লিকার শাড়িটা খুলে ফেলল। মল্লিকা বেকব হয়ে অন্তরের দিকে তাকিয়ে আছে। অন্তর ল্যাকেজ থেকে আরেকটা শাড়ি বের করে মল্লিকাকে বসা থেকে দাঁড় করিয়ে দিল। অন্তর এবার চোখটা বন্ধ করে খুব পারদর্শিতার সাথে মল্লিকাকে শাড়িটা পরিয়ে দিল। মল্লিকা মুখে হাত দিয়ে অন্তরের কাণ্ড দেখছে। শাড়িটা ঠিকভাবে পরানোর পর অন্তর মল্লিকাকে আধকোলে করে সোজা ওয়াশরুমে নিয়ে গেল। মল্লিকা অবাক হয়ে অন্তরকে দেখছে। ট্যাব ছেড়ে অন্তর মল্লিকার চোখে মুখে পানি ছিটিয়ে মল্লিকাকে নিয়ে আবার রুমে ঢুকে পড়ল। রুমে ঢোকার সাথে সাথেই অন্তর আচমকায় ব্যালকনির দরজার সাথে ধাক্কা খেল। দরজাটা একদম খোলা। অন্তর কপাল কুঁচকে দরজাটার দিকে তাকিয়ে আছে। হিসেব মেলাতে পারছে না সে। অন্তর চোখে মুখে বিরক্তির ছাপ ফুটিয়ে বিড়বিড় করে বলল, দরজাটা খুললো কিভাবে? আমি তো দরজাটা একটু আগেই বন্ধ করে গেলাম। বাইরে তো অতটা বাতাস নেই, যতটা বাতাসে দরজাটা আপনাকে খুলে যাবে। অন্তর মনে মনে বিড়বিড় করতে করতে মল্লিকাকে বেডে বসিয়ে বেলকনিতে গিয়ে দাঁড়ালো। অন্তরের রুমের পাশাপাশি আরেকটা বেলকনি। ওই বেলকনিতে নজর পড়ার সাথে সাথেই কিছু একটা বেলকনি থেকে সরে গেল। মনে হচ্ছে কোনো মানুষের ছায়া। অন্তর বেশ আগ্রহ নিয়ে ওই বেলকনির শেষ কর্নারে গিয়ে ছায়াটাকে খোঁজার চেষ্টা করছে,
কিন্তু ছায়াটা আর দৃশ্যমান হচ্ছে না। অন্তর অনেকক্ষণ যাবৎ উকি ঝুঁকি মেরে ছায়াটাকে খুঁজছে আর বিড়বিড় করে বলছে, আই থিঙ্ক ছায়াটা কোনো পুরুষের ছায়া হবে। আমাদের ব্যালকনিতে পুরুষের ছায়া কিভাবে পড়তে পারে? তাছাড়া দরজাটা আপনা আপনি খুলেনি। মনে হচ্ছে কেউ বেলকনিতে এসে দরজাটা খুলেছে। কে হতে পারে সে? তাহলে কি কেউ আমাদের ফলো করছে? মল্লিকা বসে থাকতে থাকতে কিছুটা অধৈর্য হয়ে বেড থেকে নেমে তেড়ে গেল বেলকনির দিকে। পেছন থেকে অন্তরের পিঠে একটা চিমটি মেরে মল্লিকার দাঁত কিচকিচ করে বলল, এই, আপনি এত রেসপন্সিবল কেন? আমাকে একা রুমে বসিয়ে রেখে আপনি বেলকনিতে দাঁড়িয়ে চন্দ্রবিলাস করছেন, তাই না? অন্তর মাথাটা ঝাঁকিয়ে নিজেকে কিছুটা কন্ট্রোল করে মল্লিকার হাত ধরে রুমে ঢুকে আবারও ভালো করে ব্যালকনির দরজাটা লাগিয়ে মল্লিকাকে নিয়ে বেডে বসে পড়ল। অন্তর খুব টেনশনে পড়ে গেছে। মাথায় হাত দিয়ে চোখ বন্ধ করে সে কিছু একটা ভাবছে। অন্তরের এমন ভাবুক লোক দেখে মল্লিকা বেশ হকচকে গেল। মল্লিকা কিছুটা উদ্বিগ্ন হয়ে অন্তরের কাঁধে হাত রেখে বলল, কি হয়েছে অন্তর? আপনাকে অনেক চিন্তিত মনে হচ্ছে। অন্তর মাথা থেকে হাত সরিয়ে মল্লিকার দিকে তাকিয়ে বলল, মল্লিকা, এই দুটো দিন আমাদের খুব সাবধানে থাকতে হবে। প্লিজ, আমাকে না বলে তুমি কোথাও যেও না, এমনকি ওয়াশরুমেও না। কেন অন্তর, আপনি কি কোনো কিছু নিয়ে ভয় পাচ্ছেন? আমার মনে হচ্ছে কেউ আমাদের ফলো করছে মল্লিকা। এটা জাস্ট আপনার ধারণা, বাকিটা আস্তে আস্তে বুঝতে পারবো। তাই আমাদের যথেষ্ট সতর্ক থাকতে হবে। অন্তরের কথা শুনে মল্লিকা বেশ ভয় পেয়ে গেছে। অন্তর মল্লিকার ভয় কাটানোর জন্য মল্লিকাকে ঝাপটে ধরে বলল, ভয় পাওয়ার কিছু নেই মল্লিকা, আমি তো আছি। আমি থাকতে তোমার কোনো ভয় নেই। মল্লিকা অন্তরের শার্ট আঁকড়ে ধরে বলল, আমি ঘুমাবো অন্তর, ঘুমালে আর ভয় করবে না। অন্তর মল্লিকার মাথায় হাত বুলিয়ে বলল, আগে খেয়ে নাও মল্লিকা, এরপর ঘুমাবে। ওয়েট, আমি নিচ থেকে ফুড অর্ডার করে আনছি। না না অন্তর, প্লিজ, আপনি কোথাও যাবেন না। আপনি এখান থেকে খাবার অর্ডার করুন। ওকে বাবা, করছি। আগে তো আমাকে ছাড়ো। মল্লিকা অন্তরকে ছেড়ে গুটিসুটি মেরে খাটে বসে পড়ল। অন্তর তাড়াহুড়ো করে ল্যান্ডলাইনে কল করে খাবার অর্ডার করে দিল। প্রায় 10 মিনিট পর একজন ওয়েটার হাতে করে অন্তরের অর্ডার অনুযায়ী খাবার নিয়ে এলো। ওয়েটার যেই না রুমের দরজা ধাক্কা দিতে যাবে, অমনি পেছন থেকে কেউ এসে ওয়েটার মুখে রুমাল চেপে ধরল। সাথে সাথে ওয়েটারটা সেন্সলেস হয়ে গেল। খাবারের ট্রেটা হাতে নিয়ে হুডিওয়ালা লোকটা অন্তরের রুমের দরজা ধাক্কালো। অন্তর মল্লিকার পাশ থেকে রুমের দরজাটা খুলে দিল। অন্তর দরজা খুলে হুডিওয়ালা লোকটাকে দেখে ভ্রু কুঁচকে বলল, ডুড, আপনার ফেসটা দেখান। সচরাচর ওয়েটাররা তো এভাবে হুটি পরে চলাচল করে না। আপনার হঠাৎ এই লোক, বিষয়টা কেমন সন্দেহজনক না? হুডির নিচ থেকে মেয়েলি কণ্ঠ ভেসে আসলো। কাপা কাপা গলায় মেয়েটি হুডির নিচ থেকে অন্তরকে উদ্দেশ্য করে বলল, স্যার মাফ করবেন, আমি এই লজটাতে নতুন কর্মচারী। কোনো একটা দুর্ঘটনায় আমার ফেসটা অ্যাসিডে পড়ে যায়। কেউ শত্রুতা করে আমার ফেসটা জ্বালিয়ে দিয়েছে। নিজের ট্রিটমেন্টের খরচ চালানোর জন্য আমাকে বাধ্য হয়ে এই কাজটা বেছে নিতে হয়েছে। আমি আপনাকে এই জ্বলন্ত ফেসটা দেখাতে পারবো না, মাফ করবেন আমায়। অন্তর অসহায় দৃষ্টিতে মেয়েটার দিকে তাকিয়ে আছে। অন্তর বেশ ব্যথিত হয়ে মেয়েটার হাত থেকে ট্রেটা হাতে নিয়ে রুমের দরজা আটকে রুমে ঢুকে পড়ল। মুহূর্তে মেয়েটি হুদের কাপটা মুখ থেকে সরিয়ে শয়তানি হাসি দিয়ে মিনমিন করে বলল, অন্তর, তুমি মোটেও ঠিক করলে না আমি শহরে এসে আবার আমার মুখোমুখি হয়ে। তোমার সাথে প্রথম দেখাটা আমার এভাবে অন্য শুরু ধরে করতে হবে আমি জাস্ট ভাবতে পারিনি। কাল থেকেই খেলা জমবে। এবার তুমি আমারই হবে। কথাগুলো বলেই মেয়েটা দ্রুত পায়ে প্রস্থান নিল। অন্তর কিছুটা আপসেট হয়ে মল্লিকার পাশে এসে খাবার প্লেট নিয়ে বসলো। মল্লিকা থম মেরে বসে আছে। অন্তর খাবারের লোকমা ধরে মল্লিকাকে খাইয়ে দিচ্ছে। পরপর কয়েকটা লোকমা খাওয়ার পর মল্লিকা কায়দা করে অন্তরের মুখেও খাবারের লোকমা পরে দিল। অন্তর এক ভ্রু উঁচু করে মল্লিকার দিকে তাকিয়ে আছে। মল্লিকা খাবার চিবুচ্ছে আর বলছে, আরে খান তো, এভাবে তাকাবেন না। আমিও খাই, আপনিও খান, কেমন? অন্তর মুচকি এসে খাবারটা চিবোতে লাগলো। এভাবে দুজন সম্পূর্ণটা খাবার শেষ করলো। অন্তরের মনে শান্তি নেই। সে বেশ টেনশনে আছে এই অদৃশ্য ছায়াটা নিয়ে। মল্লিকার মুখ মুছিয়ে অন্তর খাবারের প্লেটটা ডেস্কের উপর রেখে পুরো রুমটা ভালো করে চোখ বুলিয়ে দেখে নিল। সবকিছু চেক করে অন্তর বিছানায় গা এলিয়ে দিল। মল্লিকা আর অন্তর মুখোমুখি শুয়ে আছে। দুজনই দুজনের চোখের দিকে তাকিয়ে আছে। মল্লিকার কেমন শীত শীত লাগছে, তাই সে গায়ে কম্বল জড়িয়ে নিল। খানিকটা অন্তরে গায়েও মেলে দিয়েছে। অন্তর বাঁকা হেসে মল্লিকার দিকে তাকিয়ে আছে। মল্লিকা অন্তরের চোখের দিকে তাকিয়ে বলল, অন্তর, একটা সত্যি কথা বলবো? বলো। আপনি না দেখতে অনেক কিউট। আচ্ছা, আপনার ঠোঁটগুলো তো লাল কেন? আপনি কি লিপস্টিক ইউজ করেন? অন্তর হুহা করে হেসে যাচ্ছে, ওর হাসি যেন থামছেই না। মল্লিকা কিছুটা আহ্লাদি কণ্ঠে অন্তরকে বলল, অন্তর প্লিজ বলুন না, আপনি কোন ব্র্যান্ডের লিপস্টিক ইউজ করেন? আমি ওই লিপস্টিকটা ইউজ করব। অন্তর এবার হাসি থামিয়ে মল্লিকাকে হ্যাঁচকা টান দিয়ে ওর গায়ের সাথে মিশিয়ে নিল।
মল্লিকা চোখ বড় বড় করে অন্তরের দিকে তাকিয়ে আছে। অন্তর বাঁকা হেসে মল্লিকার ঠোঁটের দিকে তাকিয়ে বলল, তোমাকে লিপস্টিক ইউজ করতে হবে না মল্লিকা, এক্ষুনি তোমার ঠোঁটগুলো আমি আমার ঠোঁটের মতো লাল করে দিচ্ছি। কথাগুলো বলেই অন্তর মল্লিকার ঠোঁট জোড়া আঁকড়ে ধরল। মল্লিকা বেকুব হয়ে অন্তরের চোখের দিকে তাকিয়ে আছে। অন্তর ব্যস্ত মল্লিকার ঠোঁটের রং পাল্টাতে। পরমাবেশে মল্লিকা এক পর্যায়ে চোখ জোড়া বন্ধ করে অন্তরের পিছনের চুলগুলো আঁকড়ে ধরল। মল্লিকার সাই পেয়ে অন্তর আরো উত্তেজিত হয়ে উঠল। প্রায় 10 মিনিট পর হুট করেই ব্যালকনির দরজায় কিছু একটা পড়ার আওয়াজ হলো। আওয়াজটা খুব জোরে সোরে হলো। মনে হচ্ছে পুরো দরজাটা কেঁপে উঠেছে। অন্তর তাড়াতাড়ি মল্লিকার ঠোঁট ছেড়ে দৌড়ে ব্যালকনির দরজার দিকে গেল। দরজার সামনে বড় একটা পাথর পড়ে আছে। অন্তর নিচু হয়ে পাথরটা হাতে নিয়ে দেখলো পাথরটাতে মেয়েদের লিপস্টিক লেগে আছে। লাল লিপস্টিক দিয়ে পুরো পাথরটা রঙিন হয়ে আছে। অন্তর তাড়াতাড়ি পাথরটা হাত থেকে ছুঁড়ে নিচে ফেলে দিল। ওর পুরো হাতটা লিপস্টিক দিয়ে লাল হয়ে গেছে। মল্লিকা ভয়ে গুটিসুটি মেরে কম্বল আঁকড়ে শুয়ে আছে। অনেকক্ষণ হওয়ার পরও অন্তর আসছে না দেখে মল্লিকা খানিক চেঁচিয়ে বলে উঠল, অন্তর, আপনি ওইখানে কি করছেন? প্লিজ তাড়াতাড়ি আসুন, আমার ভয় লাগছে। মল্লিকার চেঁচানোর আওয়াজ পেয়ে অন্তর আবারও ব্যালকনির দরজাটা ভালো করে লাগিয়ে ওয়াশরুমে ঢুকে হাতটা ভালো করে ওয়াশ করে বিছানায় এসে শুয়ে পড়ল। মল্লিকা অন্তরের দিকে তাকিয়ে কাটকাট গলায় বলল, কি হয়েছে অন্তর? ওটা কিসের আওয়াজ ছিল? অন্তর ব্যাপারটাকে হাসি দিয়ে উড়িয়ে বলল, আরে না, কিছু না মল্লিকা, বাইরে খুব বাতাস তো, তাই ব্যালকনির দরজাটা একটু নড়ে চড়ে উঠেছে। এতটাই গভীরভাবে নড়ছে যে মনে হচ্ছে কেউ ঢিল ছুটছে। মল্লিকা ভয়ের তো কণ্ঠে বলল, সত্যি বলছেন তো? জি ডিয়ার, সত্যি বলছি। কথাটা বলেই অন্তর আবারও মল্লিকার ঠোঁট আঁকড়ে ধরল। মল্লিকা মুচকি এসে অন্তরের শার্ট আঁকড়ে ধরল। দুজনে আবার প্রেম নেশায় মগ্ন হয়ে গেল। প্রায় 15 মিনিট পর অন্তর কিছুটা উত্তেজিত হয়ে মল্লিকার শাড়িটা খুলতে নিলেই আবারও ব্যালকনির দরজায় ঢিল ছোড়ার আওয়াজ হলো। অন্তর ব্যাপারটাকে আমলে না নিয়ে একটা নিয়ে মল্লিকার শাড়িটা খুলে ফেলল। মল্লিকার ঢিল ছোড়ার আওয়াজে ভয় পেয়ে আছে। সে পুরোপুরি তব্দে লেগে আছে। অন্তর ওর শার্টটা খুলে যেই না মল্লিকার গলায় মুখ ডোবাতে যাবে, অমনি রুমের প্রতিটা লাইট আপনা আপনি জ্বলতে নিভতে শুরু করলো। মুহূর্তেই পরিবেশটা পুরো ভুতুড়ে হয়ে গেল। অন্তরের কাছে ব্যাপারটা এতক্ষণে খোলাসা হলো, কেন বারবার এমন ঘটনা ঘটছে। অন্তর গায়ের শার্টটা জড়িয়ে বেডের ওপর থেকে নামছে আর বিড়বিড় করে বলছে, কেউ নিশ্চয়ই আছে যে আমাকে আর মল্লিকাকে এক হতে দিচ্ছে না। লোকটা হয়তো আমার সাথে রিলেটিভ, নয়তো মল্লিকার সাথে। এভাবে হাত গুটিয়ে বসে থাকলে চলবে না। আমাকে এক্ষুনি নিচে গিয়ে কারেন্টের লাইনটা চেক করতে হবে। আশা করছি হাতে নাতে ধরতে পারবো। কথাগুলো বলতে বলতে অন্তর শার্টের বাটনগুলো লাগিয়ে নিচে পড়ে থাকা শাড়িটা মল্লিকার গায়ে জড়িয়ে দিয়ে বলল, শাড়িটা পরি না মল্লিকা, আমি একটু নিচ থেকে আসছি। মল্লিকার শাড়িটা আঁকড়ে ধরে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আমাকে একা রুমে রেখে যাবেন না অন্তর, আমার বেশ ভয় করছে। চলো তাহলে শাড়িটা তাড়াতাড়ি পরি না। রুমের লাইটগুলো এখনো জ্বলছে আর নিচে। অন্তর আর মল্লিকার ভয়টাও ক্রমশ বাড়ছে। শাড়িটা কোনো রকমে গায়ে পেঁচিয়ে মল্লিকা বেড ছেড়ে উঠে নিচে নেমে দাঁড়ালো। অন্তর মল্লিকার হাত ধরে রুম থেকে বের হয়ে সোজা নিচে নেমে এলো। ইলেকট্রিসিটি কাউন্টারের দিকে মোড় নেওয়ার সাথে সাথেই কেউ একজন দৌড়ে কাউন্টার থেকে বের হয়ে গেল। অন্তর লোকটার ছায়া দেখেছে, তবে লোকটাকে স্পষ্ট দেখেনি। অন্তর ছায়াটাকে ফলো করে দৌড়াচ্ছে আর চেঁচিয়ে বলছে, হে, হু আর ইউ? কেন আমাদের পিছনে লেগেছেন? আমাদের এভাবে ডিস্টার্ব করার মানে কি? প্লিজ দাঁড়ান বলছি, আমি আপনার সাথে ফেস টু ফেস কথা বলতে চাই। হুট করে ছায়াটা যেন কোথায় মিলিয়ে গেল। অন্তর এদিক সেদিক তাকিয়ে ছায়াটাকে খুঁজছে, কিন্তু কোথাও ছায়াটার লেশ মাত্র দেখা যাচ্ছে না। আচমকায় অন্তরের কানে মল্লিকার চিৎকারের আওয়াজ ভেসে আসলো। অন্তর আর দেরি না করে ইলেকট্রিসিটির কম্পাউন্ডে দৌড় লাগালো। মল্লিকার হাত থেকে টপ টপ করে রক্ত পড়ছে। এই রক্ত থামবার নয়। থামবি কি করে? মল্লিকার হাতে কেউ ধারালো ছুরি দিয়ে আঘাত করেছে। কমসে কম 3-4টে সেলাই তো লাগবে। মল্লিকা ব্যথায় যন্ত্রণায় ছটফট করতে করতে মাটিতে লুটিয়ে পড়ল। অন্তর দৌড়ে এসে মল্লিকাকে এই অবস্থায় দেখে মুহূর্তেই মূর্তি রূপ ধারণ করলো। সে চেষ্টা করেও নিজেকে নাড়াতে পারছে না। অন্তরের চোখ থেকে টপটপ করে পানি পড়ছে। মল্লিকাকে এই অবস্থায় সে দেখতে পারছে না। বুকের ভেতরটা ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। মল্লিকা পিটপিট করে চোখ তুলে বারবার ব্যথায় কুকিয়ে উঠছে। অন্তর নিজেকে কিছুটা সামলে দৌড়ে গিয়ে মল্লিকাকে কোলে তুলে লজের হেলথ কমপ্লেক্সে নিয়ে গেল। মল্লিকার চেয়েও অন্তর কাঁদছে বেশি। মল্লিকার হাতে রক্ত দিয়ে অন্তরের হোয়াইট শার্টটা লাল হয়ে গেছে। দুজনে রক্তে মাখামাখি হয়ে গেছে। অন্তর কান্না জড়িত কণ্ঠে মল্লিকার কপালে চুমু খেয়ে বলল, তোমার কিছু হবে না মল্লিকা, তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। তোমার এই অবস্থা যে করেছে তাকে আমি ছাড়বো না। আজ রাতটা কোনো রকমে পার করতে দাও, কাল থেকেই খেলা শুরু হবে। কথাগুলো বলে অন্তর মল্লিকাকে নিয়ে হেলথ কমপ্লেক্সের ভিতর ঢুকে গেল। একজন ডক্টর মল্লিকাকে
রক্তাক্ত অবস্থায় দেখে কেবিনে ঢুকিয়ে নিল। কেবিনে ডক্টরের পাশাপাশি অন্তর আছে। মল্লিকাকে সেন্সলেস করে কাটা জায়গাটা সেলাই করা হচ্ছে। মোট 5টা সেলাই লেগেছে কাটা জায়গাটায়। ডক্টর কয়েকটা ওষুধ ওনার কম্পাউন্ড থেকে অন্তরের হাতে ধরিয়ে দিয়েছে। অন্তর ওষুধ সহ মল্লিকাকে কোলে নিয়ে ওর রুমের উদ্দেশ্যে হাঁটা ধরল। প্রায় 5 মিনিট পর অন্তর রুমে ঢুকে মল্লিকাকে বেডে শুয়ে দিয়ে মেডিসিন প্যাকেটটা ডেস্কের উপর রেখে মল্লিকার পাশে ধপ করে বসে পড়ল। মল্লিকার ফর্সা মুখটা কালচে রূপ ধারণ করেছে। চোখের পানিগুলো শুকিয়ে জায়গাগুলো সাদা সাদা হয়ে আছে। অন্তর চোখে জল নিয়ে মল্লিকার দিকে তাকিয়ে আছে। এই মুহূর্তে অন্তর নিজেকে দোষী মনে করছে। কিছুতেই শান্তি পাচ্ছে না সে। হুট করে অন্তর কিছু একটা মনে করে বসা থেকে উঠে রুমের প্রত্যেকটা লাইট জ্বালিয়ে দেয়ালের প্রতিটা আনাচে কানাচে গভীর মনোযোগ জেদে কিছু একটা খুঁজছে। অন্তর কিছুটা ভাবুক হয়ে বিড়বিড় করে বলছে, আই অ্যাম ডেম শিওর কেউ আমার রুমে সিসি ক্যামেরা লাগিয়েছে। কেউ দূরে থেকে আমাদের ফলো করছে। আমাদের প্রতিটা স্টেপ সে দেখছে। যে করে হোক সিসি ক্যামেরাটা আমাকে খুঁজে বের করতেই হবে। রুমের দরজার কাছাকাছি যেয়ে অন্তরের নজর পড়ল সিসি ক্যামেরাটার দিকে। ছোট্ট ক্যামেরাটা রুমের দরজায় ফিট করা আছে। কেউ রুমে ঢুকে এই কাণ্ড করে গেছে। অন্তর ক্যামেরাটা হাতে নিয়ে বিড়বিড় করে বলছে, তাহলে কি ওই ছায়াটাই আমাদের অ্যাবসেন্সের রুমে ঢুকে ক্যামেরাটা ফিট করে দিয়ে গেছে? আমি যখন মল্লিকাকে নিয়ে ওয়াশরুমে ঢুকেছিলাম তখন ওই ছায়াটা ব্যালকনি বেয়ে এসে আমার রুমের দরজায় ক্যামেরাটা ফিট করে দিয়ে গেছে। হবে হয়তো। অন্তর কিছুক্ষণ ভেবে আবার বলল, এটা তো সম্ভব না। আমি 5 মিনিটের মধ্যেই মল্লিকাকে নিয়ে ওয়াশরুম থেকে বের হয়ে গিয়েছিলাম। 5 মিনিটে কারো পক্ষে সম্ভব না ব্যালকনি বেয়ে রুমে ঢুকে দরজার কাছে এসে সিসি ক্যামেরা ফিট করে আবার রুম থেকে বের হয়ে ব্যালকনি বেয়ে নিজের গন্তব্যে ফিরে যাওয়া। তাহলে কি ওই ছায়াটা ছাড়া অন্য কেউ আছে এর পেছনে? অন্তর মাথায় হাত দিয়ে আবার বিড়বিড় করে বলল, না, ওই ছায়াটা এই কাজ করেনি। করেছে অন্য কেউ। আমি, মল্লিকা আর ছায়াটা ছাড়া নিশ্চয়ই কোনো চতুর্থ ব্যক্তি আমাদের রুমে ঢুকেছে। দরজা থেকে সে চলে এসেছে। তাছাড়া আমি যখন একটু আগে এই ছায়াটার পিছনে দৌড়াচ্ছিলাম তখন হুট করে অন্য কেউ সেই পিছন থেকে মল্লিকার উপর অ্যাটাক করেছে। ছায়াটার পক্ষে অবশ্যই সম্ভব না দুই দিক ব্যালেন্স করা। একসাথে দুই জায়গায় থাকা সম্ভব না। আই থিঙ্ক চতুর্থ কোনো ব্যক্তিও আছে আমাদের পিছনে। অন্তর কিছু একটা মনে করে মাথা থেকে হাত সরিয়ে বেশ পেরেশানি হয়ে আবার বলল, এক সেকেন্ড, এক সেকেন্ড। আমি, মল্লিকা আর ছায়াটা ছাড়াও চতুর্থ কোনো ব্যক্তি রুমে এসেছিল। হুডি পরা মেয়েটা। মেয়েটা দরজা থেকে চলে গিয়েছিল। হয়তো মেয়েটাই সুযোগ বুঝে দরজায় ক্যামেরাটা ফিট করে গেছে। ইয়েস, আমি ধরতে পেরেছি। মেয়েটাই আছে সবকিছুর পেছনে। এক্ষুনি আমাকে লজ ম্যানেজারের সাথে মেয়েটার সম্পর্কে কথা বলতে হবে। কথাগুলো বলেই অন্তর যেই না রুম থেকে বের হতে যাবে এর আগে মল্লিকা বিড়বিড় করে অন্তরকে ডাকা শুরু করলো। ব্যথায় নাক মুখ খিচে রেখেছে মল্লিকা। অন্তর তাড়াতাড়ি মল্লিকার কাছে ছুটে গেল। মল্লিকা পিটপিট চোখে অন্তরের দিকে তাকিয়ে মিনমিনিয়ে বলল, অন্তর, আমরা আর কেউই রুম থেকে বের হব না। রুম থেকে বের হলেই ওই কালো হুডি পরা লোকটা আমাদের মেরে দিবে। লোকটা খুব খারাপ অন্তর। বলা নেই ক নেই। হুট করে পেছন থেকে এসে লোকটা আমার হাতে ছুরি বসিয়ে দিল। আমি ঠিক ঠাউর করতে পারিনি অন্তর। তবে আমার মনে হচ্ছে ওইটা কোনো মেয়ের হাত ছিল। হাতটা কেমন সফট ছিল। ব্রেসলাইট জাতীয় কিছুর আঁচ পেয়েছি আমি। এতক্ষণে অন্তরের কাছে সবটা ক্লিয়ার হলো। অন্তর আবারও ভাবনায় পড়ে গেল। অন্তর আপন মনে বিড়বিড় করে বলছে, তাহলে আমার ধারণাটাই ঠিক ছিল। চতুর্থ ব্যক্তি ওই মেয়েটি। যে মেয়েটি ওয়েটারের ভেসে এসেছিল। মেয়েটা আমাদের ক্ষতি করতে চায়, বিশেষ করে মল্লিকার। তবে মোটিভটা ঠিক বুঝতে পারছি না। নিশ্চয়ই কোনো রহস্য আছে যা আমার অজানা। অন্তরের মৌনতা দেখে মল্লিকা অন্তরকে ঝাঁকিয়ে বলল, কি ভাবছেন অন্তর? বিশ্বাস করুন, আমি যা যা বলছি সব ঠিকঠাক বলছি। ওই লোকটা একটা মেয়ে ছিল। অন্তর মল্লিকার মাথায় হাত বুলিয়ে বলল, শান্ত হও মল্লিকা। ঔষধ খেয়ে ঘুমানোর চেষ্টা করো। কাল সকালে আমরা এই বিষয়ে কথা বলবো। অন্তর ডেস্কের উপর থেকে মেডিসিন প্যাকেটটা নিয়ে এক এক করে মেডিসিন ছাড়িয়ে মল্লিকাকে খাইয়ে দিল। মল্লিকা এবার চোখ বুজে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ল। অন্তর আর দেরি না করে মল্লিকাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকাল 8টা। অন্তর ঘুম থেকে উঠে মল্লিকাকে ছেড়ে সোজা ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুমের দরজাটা হালকা ভেজিয়ে অন্তর ফ্রেশ হয়ে রুমে ঢুকলো। মল্লিকা ঘুম থেকে উঠে পিটপিট চোখে অন্তরের দিকে তাকিয়ে আছে। অন্তর মুচকি হেসে মল্লিকার দিকে তাকিয়ে বলল, কি মিসেস নীলাঞ্জনা, এভাবে তাকিয়ে আছেন কেন? মল্লিকা লাজুক হেসে অন্তরের দিকে তাকিয়ে বলল, একটু এদিকে আসবেন অন্তর। অন্তর বাঁকা হেসে মল্লিকার দিকে এগিয়ে গেল। মল্লিকা অন্তরের শার্টের কলার ধরে অন্তরকে ওর মুখের কাছাকাছি এনে হুট করে অন্তরের ঠোঁটজোড়া আঁকড়ে ধরল। অন্তর চোখ বড় বড় করে মল্লিকার দিকে তাকিয়ে আছে। মল্লিকা মুচকি এসে অন্তরকে চোখ মেরে চোখ জোড়া বন্ধ করে ফেলল।
অন্তর কিছুটা উত্তেজিত হয়ে মল্লিকার ঠোঁটজোড়া রুডভাবে আঁকড়ে ধরল। খুব রোডলি কিস করছে অন্তর। মল্লিকা এবার একটু একটু ব্যথা পেতে শুরু করেছে। অন্তর এখন মল্লিকার ব্যথা বোঝার পর্যায়ে নেই। সে ব্যস্ত মল্লিকার ঠোঁটের স্বাদ নিতে। প্রায় 10 মিনিট পর হুট করেই অন্তরের ফোন বেজে উঠল। প্রথমবারের কলে অন্তর পাত্তাও দেয়নি, বাট পরপর অনেকবার কল আসার পর অন্তর চটজলদি মল্লিকার ঠোঁটজোড়া ছেড়ে কিছুটা হাঁপিয়ে কলটা রিসিভ করলো। ওই পাশ থেকে মেয়েলি কণ্ঠে কেউ চেঁচিয়ে বলল, আমাকে ঠকিয়ে এখন বউয়ের সাথে রোমাঞ্চ করছে তাই না? বউয়ের সাথে হানিমুনে আসা হয়েছে? আমি জীবিত থাকতে তোর এই সুখ বেশি দিন সইবে না। তোর বউকে আমি কেটে কুটে পানিতে ভাসিয়ে দেব। রক্তের ছিটি ফোঁটাও খুঁজে পাবি না। আমাকে রাগিয়ে তুই একদম ঠিক করিসনি অন্তর। কাল রাগে তোর বউয়ের হাত কেটেছি, আজ কাটবো নারী ভুড়ি। শুধু সঠিক সময়ের অপেক্ষায় আছি। কথাগুলো বলেই মেয়েটা কলটা কেটে দিল। অন্তরকে কিছু বলার সময়ই দেয়নি মেয়েটি। অন্তর ফোনটা বেডের উপর রেখে মাথায় হাত দিয়ে রাগটা কন্ট্রোল করার চেষ্টা করছে। মল্লিকা কিছু না বুঝেই বেকুবের মতো শুয়ে আছে। তবে সে বুঝতে পেরেছে অন্তর টেনশনে আছে, তাই সে থম মেরে গেছে। অন্তর মাথায় হাত দিয়ে বিড়বিড় করে বলছে, কে এই মেয়ে? কে চাইছে আমার থেকে? আমার জানা মতে আমার তো কোনো এমন মেয়েকে চিনি না যে আমার থেকে রিভেঞ্জ নেওয়ার জন্য উঠে পড়ে লাগবে, ছদ্মবেশে আমার মুখোমুখি হবে, আমার মল্লিকার ক্ষতি করার চেষ্টা করবে। তবে এবার আমি ওই মেয়েকে ছাড়বো না। আমার মল্লিকার ক্ষতি করার আগে আমি ওই বদমের মুখোমুখি হব। হাতে নাতে ধরবো ওই মেয়েকে। অন্তর কিছুক্ষণ ভেবে আবার বলল, আই থিঙ্ক মেয়েটা সিঙ্গাপুরের কেউ হবে। সিঙ্গাপুর তো আমার কোনো চেনা জানা মেয়ে নেই। আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে কেউ সিঙ্গাপুর থাকে না। তবে কে হতে পারে সে? মল্লিকার কোনো শত্রু না তো? হতে পারে মল্লিকার কোনো ফ্রেন্ড আছে। সে চায় না মল্লিকা সুখে থাকুক, ভালো থাকুক, সাংসারিক জীবনে হ্যাপি থাকুক। এমন একজন তো শুধু নীলই আছে। নীল তো ছেলে, ওর অবশ্য মেয়ে সেজে এসব করার কথা না। নিশ্চয়ই অন্য কেউ হবে। মল্লিকাকে একবার জিজ্ঞেস করা উচিত। কথাগুলো মনে মনে বিড়বিড় করে অন্তর পিছু ফিরে মল্লিকার দিকে তাকালো। মল্লিকা ভয়াত্মক দৃষ্টিতে অন্তরের দিকে তাকিয়ে আছে। অন্তর গলাটা ঝাঁকিয়ে মল্লিকার পাশে শুয়ে পড়ল। মল্লিকা বেশ খুশি হয়ে অন্তরকে ঝাঁপটে ধরল। অন্তর মল্লিকার মাথায় হাত বুলিয়ে মলিন হেসে বলল, আচ্ছা মল্লিকা, তোমার কোনো মেয়ে ফ্রেন্ড আছে যে এই সিঙ্গাপুরেই থাকে? মল্লিকা কিছুটা ভেবে বলল, না অন্তর, আমার শুধু একটাই ফ্রেন্ড। সে এখন চট্টগ্রাম থাকে। কেন বলুন তো? তোমার এমন কোনো ফ্রেন্ড আছে যে তোমার খারাপ চায় বা তোমাকে দেখতে পারে না, সহ্য করতে পারে না? না অন্তর, আমি সবার সাথে তেমন একটা মিশি না। মিশলেই না বুঝতাম কে ভালো কে খারাপ। আমার মনে হয় না কেউ আছে যে আমার ক্ষতি করতে চায়। নীলের কোনো বোন আছে মল্লিকা? না, নীল একাই। তবে ওর একজন ফুফাতো বোন আছে। কখনো ওনার সাথে কথা হয়নি। তবে নীল মাঝে মাঝে ওনার কথা বলতো। নাম জানো মেয়েটি? হুম, মেয়েটির নাম মিষ্টি। মিষ্টি নামটা শোনার সাথে সাথেই অন্তরের মাথাটা ফট করে ধরে গেল। অন্তর তাড়াতাড়ি শোয়া থেকে উঠে মল্লিকার দিকে তাকিয়ে বলল, মেয়েটাকে দেখলে তুমি চিনবে? ছবিতে দেখেছি মেয়েটাকে, দ্বিতীয়বার দেখলে হয়তো চিনব। ওয়েট, আমি দেখাচ্ছি। অন্তরের ছোটাছুটি দেখে মল্লিকা বেশ অবাক হয়ে শোয়া থেকে উঠে বসে পড়ল। অন্তর বেডের উপর রেখে ফোনটা হাতে নিয়ে হোয়াটসঅ্যাপে ঢুকে কোনো একটা মেয়ের আইডিতে গিয়ে কয়েকটা ছবি ওপেন করে মল্লিকার চোখের সামনে ধরল। মল্লিকার ছবিগুলোর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে মলিন হেসে বলে উঠল, হুম, এই মেয়েটি তো মিষ্টি আপু। হুট করে মল্লিকার মুখটা কালো করে অন্তরের দিকে তাকিয়ে অভিমানী স্বরে বলল, অন্তর, আপনি মিষ্টি আপুকে কিভাবে চিনেন? তাহলে কি এই মিষ্টি আপুই আপনার নীলাঞ্জনা? অন্তর তাড়াতাড়ি বসা থেকে উঠে কিছুটা সিরিয়াস হয়ে মল্লিকার দিকে তাকিয়ে বলল, এসব নিয়ে আমরা পরেও কথা বলতে পারবো মল্লিকা। তাড়াতাড়ি শোয়া থেকে উঠে ফ্রেশ হয়ে নাও, অনেক কাজ বাকি আছে। মল্লিকা বিছানা ছেড়ে উঠে মনটা খারাপ করে ওয়াশরুমের দিকে পা বাড়াচ্ছে। আর বিড়বিড় করে বলছে, তাহলে ওই মিষ্টি আপুই অন্তরের নীলাঞ্জনা? অন্তর মিষ্টি আপুকে ভালোবাসে? আমাকে একদম ভালোবাসে না। সেজন্যই তো একটু আগে আমার সাথে এমন ব্যবহারটা করলো। ওকে ফাইন, আমিও ওনার সাথে আর কথা বলবো না, আর ওনাকে কাছে টানবো না। মল্লিকা কাঁদতে কাঁদতে ওয়াশরুমে ঢুকে গেল। অন্তর ফোনটা হাতে নিয়ে কিছু একটা ভেবে ব্যালকনির দরজায় দাঁড়িয়ে অনন্যার নাম্বারে কল করলো। প্রথম কলটা পিক করেনি অনন্যা, তবে সেকেন্ড কলটা পিক করেছে। অন্তর বেশ শান্ত স্বরে অনন্যাকে উদ্দেশ্য করে বলল, অনন্যা, মিষ্টির সাথে কি এখনো তোর কন্ট্যাক্ট আছে? না ভাইয়া, ওই দিনের পর থেকে মিষ্টি আপুর সাথে আমার যোগাযোগ টোটালি অফ হয়ে গেছে। মাইশাকে তো অলরেডি ফ্রেন্ড লিস্ট থেকে বাদ দিয়ে দিয়েছি। কেন ভাইয়া, হঠাৎ এই প্রশ্ন যে? একটা সত্যি কথা বলবি অনন্যা? হুম ভাইয়া বলো। প্রমিস করতে হবে যে তুই সত্যিটা বলবি। অনন্যা কিছুটা ভেবে বলল, প্রমিস ভাইয়া, সত্যিটাই বলবো। নীলের সাথে তোর সম্পর্ক আছে? অনন্যা কিছুটা থতমত খেয়ে কান্না জড়িত কণ্ঠে বলল, ভাইয়া,
আগে বল, আমাকে ভুল বুঝবি না, বা আমাকে নীলের থেকে আলাদা করবি না? আলাদা করবো কিনা সেটা পরে ভেবেচিন্তে দেখা যাবে, আগে সত্যিটা বল। অনন্যা ফুপিয়ে ফুপিয়ে কেঁদে বলল, আমি নীলকে খুব ভালোবাসি ভাইয়া, ওকে ছাড়া আমি বাঁচব না। প্লিজ, তুই নীলের থেকে আমাকে আলাদা করিস না। অন্তর কিছুটা চেঁচিয়ে বলল, তুই জানিস নীল মিষ্টির আপন ফুপাতো ভাই। আই থিঙ্ক আমাদের থেকে রিভেঞ্জ নেওয়ার জন্য মিষ্টি নীলকে তোর পিছনে লাগিয়েছে। অনন্যা কাঁদতে কাঁদতে এক নিঃশ্বাসে বলে উঠল, এসব তুই কি বলছিস ভাইয়া? মিষ্টি আপু নীলের ফুপাতো বোন। আমি যা বলছি একদম ঠিক বলছি, আমার কাছে এর যথেষ্ট প্রমাণও আছে। অনন্যা এবার চিৎকার করে কান্না জুড়ে দিল। অন্তর কিছুটা পেরেশান হয়ে অনন্যাকে সান্ত্বনা দিয়ে বলল, কান্না থামা অনন্যা, এখনো খারাপ কিছু হয়নি। আমাদের ক্ষতি করার আগেই আমরা সত্যিটা জেনে গেছি। তুইও নীলের থেকে দূরে দূরে থাক, আমি দেশে ফিরে কিছু একটা করব। অন্তর কিছুটা ভেবে আবার বলল, আচ্ছা অনন্যা, তুই কি নীলকে বলেছিলি আমাদের সিঙ্গাপুর আসার কথাটা? অনন্যা বেশ অনুতপ্ত কণ্ঠে বলল, ভাইয়া বলেছিলাম। আব্বু আর আম্মু যখন তোমাদের হানিমুনের প্ল্যানিং করছিল, ওই সময় আমি নীলকে বলেছিলাম তুই আর ভাবি হানিমুনে যাচ্ছিস। আসলে নীলই আমাকে জিজ্ঞেস করেছিল। অন্তর মাথায় হাত দিয়ে বলল, নীল কি এখন বাংলাদেশে আছে? জানি না ভাইয়া, কাল রাত থেকে নীলের সাথে আমার কোনো যোগাযোগ নেই। ফোনটা বারবার সুইচ অফ বলছে। আচ্ছা, আমি তোকে পরে কল করছি। আর একটা কথা, নীলের সাথে নেক্সট টাইম আর যোগাযোগ করার চেষ্টা করবি না। নীল আর মিষ্টি মিলে আমাদের ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে। এই মুহূর্তে আমি তোকে সবটা ক্লিয়ার করে বলতে পারছি না, তবে সুস্থভাবে যদি বাড়ি ফিরতে পারি তাহলে নীল আর মিষ্টির মুখোশ আমি ফাঁস করব। কথাগুলো বলেই অন্তর কলটা কেটে দিল। মাথায় হাত দিয়ে কিছু একটা ভেবে অন্তর তাড়াহুড়ো করে অন্য একটা নাম্বারে কল লাগালো। প্রায় অনেকবার কল করার পর ওই পাশ থেকে কলটা রিসিভ হলো। অন্তর বেশ আন্তরিকভাবে কথা বলে ওই পাশের লোকটিকে বলল, হাই তন্ময়, কেমন আছো? এই তো ভাইয়া ভালো আছি, আপনি কেমন আছেন? খুব ভালো আছি। তুমি নিশ্চয়ই এখন অফিসে? জি ভাইয়া, মাত্র এলাম। কেন বলুন তো? তোমাকে একটা দায়িত্ব দেওয়ার ছিল। তন্ময় হাসি মুখে বলল, কি দায়িত্ব ভাইয়া? অনন্যাকে তোমার দেখে শুনে রাখতে হবে, ব্যাস এটুকুই। তন্ময় দাঁত বের করে হেসে বলল, সত্যি বলছেন ভাইয়া? তন্ময়, আমার বোনটাকে তোমার হাতে তুলে দেওয়ার আগে আমি চাইছি তুমি আমার বোনের মনে জায়গা করে নাও। এতটুকু তোমার কাছ থেকে আমি চাইতেই পারি। আপনি চিন্তা করবেন না ভাইয়া, আমি অনন্যার দায়িত্ব খুব ভালোভাবে নিব। খুব তাড়াতাড়ি আমি অনন্যার মনে জায়গা করে নেব। তাহলে আজ থেকে লেগে পড়ো। সে আর বলতে অন্তর মুচকি হেসে কলটা কেটে দিল। তন্ময় খুশিতে অফিসের কাজ ছেড়ে ছুটে অনন্যার কাছে যাওয়ার জন্য গাড়িতে উঠে পড়েছে। অন্যদিকে অনন্যা বিছানায় পড়ে পড়ে ঢুকরে কাচ্ছে। নীলের ষড়যন্ত্র ফাঁস হয়ে গেছে। অনন্যা নিজেও বুঝে গেছে নীল ওর জন্য হানিকারক। মল্লিকা এতক্ষণে কেঁদে কেটে ওয়াশরুম থেকে বের হয়েছে। চোখজোড়া ফুলে ঢোল হয়ে গেছে মল্লিকার। অন্তর বেলকনি থেকে রুমে ঢুকে মল্লিকার চোখ মুখের অবস্থা দেখে বেশ পেরেশান হয়ে মল্লিকাকে উদ্দেশ্য করে বলল, তোমার চোখ মুখ এমন ফোলা ফোলা লাগছে কেন মল্লিকা? তুমি কি কেঁদেছ? হাতে ব্যথা লাগছে? মল্লিকা কথার জবাব না দিয়ে সোজা রুম থেকে বের হয়ে গেল। অন্তর বেশ অবাক হয়ে মল্লিকার পিছনে ছুটা আরম্ভ করলো। এমনিতে সামনে অনেক বিপদ অপেক্ষা করছে, এর উপর মল্লিকার অহেতুক রাগ, সব মিলে অন্তর বেশ পেরেশানিতে আছে। মল্লিকা সিঁড়ি দিয়ে নিচে নামতে নামতে সোজা রেস্টুরেন্টের ভিতর এসে বসলো। অন্তর ও মল্লিকার পিছু পিছু এসে চেয়ার টেনে মল্লিকার পাশে বসে পড়ল। মল্লিকা মুখটা কালো করে মাথাটা নিচু করে রেখেছে। অন্তর মল্লিকার হাত ধরে এক নিঃশ্বাসে বলে উঠল, কি হয়েছে মল্লিকা? কি নিয়ে রাগ করেছো? প্লিজ বলো। মল্লিকা অন্তরের হাতটা এক ঝটকায় সরিয়ে দিয়ে চোখ লাল করে অন্তরের দিকে তাকিয়ে বলল, নেক্সট টাইম হাত ধরার আগে আমার পারমিশন নেবেন, ওকে? অন্তর ভ্যাবাচাকা খেয়ে মল্লিকার দিকে তাকিয়ে বলল, এসব কি বলছো মল্লিকা? কি হয়েছে তোমার? আমার খিদে পেয়েছে, খাবার অর্ডার করুন। আগে বলতে হবে আমার দোষ কি, এরপর খাওয়া দাওয়া। ওকে, আমি নিজেকেই খাবার অর্ডার করছি, আপনার কিছু করতে হবে না। কথাগুলো বলেই মল্লিকা টেবিল ছেড়ে উঠে রেস্টুরেন্টের ম্যানেজারের কাছে গিয়ে ওর পছন্দের কয়েকটা খাবার অর্ডার করে বসলো। অন্তর বসে বসে মল্লিকার কাণ্ড দেখছে। এর মাঝে লজ ম্যানেজার রেস্টুরেন্টের আসলো ব্রেকফাস্ট করতে। অন্তর ম্যানেজারকে দেখার সাথে সাথেই টেবিল ছেড়ে উঠে লজ ম্যানেজারের মুখোমুখি গিয়ে বসল। লজ ম্যানেজার কিছুটা অবাক হয়ে অন্তরের দিকে তাকিয়ে বলল, এনি প্রবলেম বস? অন্তর গলাটা ঝাঁকিয়ে বলল, ইয়েস বস, আই রিয়েলি ওয়ান্টেড টু নো সামথিং ফ্রম ইউ। ইয়েস বস, আসলে আপনার থেকে কিছু জানার ছিল। টেল মি বস। জি বস, বলুন। ডাজ ইউর রেস্টুরেন্ট হ্যাভ অ্যানি ফিমেল এমপ্লয়িজ? আপনার রেস্টুরেন্টে কোনো মহিলা কর্মচারী আছে?
ম্যানেজার কিছুটা ভেবেচিন্তে বলল, নো স্যার, টু মাই নলেজ দেয়ার আর নো ফিমেল এমপ্লয়িজ। না স্যার, আমার জানা মতে কোনো মহিলা কর্মচারী নেই। অন্তর বাঁকা হেসে বিড়বিড় করে বলল, তাহলে আমার সন্দেহটাই সঠিক। ওই মেয়েটার লস স্টাফ ছিল না, আউট পার্সন ছিল, যার নাম মিষ্টি। মিষ্টির কাজিন সিঙ্গাপুরে সেটেল। হয়তো এই উসিলায় মিষ্টি সিঙ্গাপুরে এসেছে। সাথে ক্রিমিনাল নীলটাও এসেছে। আই থিঙ্ক মিষ্টির প্রচোচনায় নীল বাধ্য হয়েছে সিঙ্গাপুর আসতে। নীলই মিষ্টির কাছে খবরটা লিক করেছে। দুই ভাই বোন মিলে আমার আর মল্লিকার ক্ষতি করার ছক করছে। ব্যাপার না, এই অন্তরও কম যায় না। খেলা আমিও দেখাবো, তবে আস্তে ধীরে। কালকের মধ্যে আমি তোদের চ্যাপ্টার ক্লোজ করব। আচমকায় অন্তরে চোখ গেল মল্লিকার টেবিলের দিকে। মল্লিকার পাশে একজন স্টাফ খাবার হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। মল্লিকা নুডলস খাচ্ছে খুব মনোযোগ দিয়ে। স্টাফটা কেবল অস্থির দৃষ্টিতে এদিক সেদিক তাকাচ্ছে। হাতে থাকা জুসের গ্লাসটা টেবিলের উপর রেখে ছেলেটা জুসের গ্লাসটা বারবার মল্লিকার দিকে ঠেলে দিচ্ছে। মল্লিকা খিদেই কাত হয়ে আছে বলে ডানে বামে তাকানোর সময় পাচ্ছে না। নুডলসটা খুব স্পাইসি। মল্লিকার আচমকায় ঝাল লেগে গেল। টেবিল থেকে জুসের গ্লাসটা হাতে নিয়ে মল্লিকা যেই না মুখের কাছে ধরল, অমনি অন্তর দৌড়ে গিয়ে মল্লিকার হাত থেকে গ্লাসটা ছো মেরে নিয়ে নিল। স্টাফ বয়টা কিছুটা ঘাবড়ে যেয়ে না পিছনে ফিরে দৌড়াতে যাবে, অমনি অন্তর খপ করে ছেলেটার কলার ধরে ফেলল। ছেলেটা আপ্রাণ চেষ্টা করছে অন্তরের থেকে নিজেকে ছাড়ানোর। অন্তর চোয়াল শক্ত করে দাঁত কিরমির করে ছেলেটার কলার চেপে ধরে বলল, বল, তোকে কে পাঠিয়েছে? না হয় এক্ষুনি তোর লাশ ফেলে দিব। ছেলেটা কাঁপা কাঁপা কণ্ঠে বলছে, আমাকে কেউ পাঠায়নি। আপনি আমাকে এভাবে চেপে ধরেছেন কেন? এটা কোন ধরনের অসভ্যতা? চলবে। গল্প মন চায় তোকে, পর্ব 3। পরবর্তী পর্ব পড়ার আমন্ত্রণ হলো সবাইকে। ধন্যবাদ।